হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই সিরিজের মধ্যে আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটাকে এমনভাবে শেষ করব যেটা একটা স্টুডেন্ট সবসময় চায় যে আমরা এমনভাবে যাতে ক্লাসটা শেষ করি যেখানে আমাদের বোর্ডের সবকিছু কভার হবে। এমসিকিউ কভার হবে, ক খ কভার হবে, গ ঘ কভার হবে, এমসিকিউ বহুপদী নিয়ে প্রবলেম ওইগুলো যাতে কভার হয়ে যায়। এমসিকিউতে কনসেপচুয়াল অনেক কোয়েশ্চেন চলে আসে যেগুলো টাচ করা ইম্পসিবল হয়ে যায়। সো এই ক্লাসের মাধ্যমে তুমি সবগুলো জিনিসকে কভার করতে পারবা। এন্ড এই ক্লাসে আমরা সবসময় কিছু ইউনিক এমসিকিউ যেটা ধরো অলরেডি অ্যাডমিশনে চলে আসছে, বিভিন্ন অ্যাডমিশন ইউনিভার্সিটি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল হতে পারে, ওই এমসিকিউ গুলো সলভ করব। কিছু ক্রিটিক্যাল মানে হলো প্রবলেম সলভিং থাকবে যাতে এই চ্যাপ্টারটা তোমার বেসিকটা 100% ক্লিয়ার হয়ে যায়। সো আমাদের টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারটাকে এমনভাবে শেষ করা যাতে তুমি বোর্ডে এই চ্যাপ্টার থেকে যে কোনো কোনো কিছু অ্যান্সার করতে পারো। প্লাস এই চ্যাপ্টারে হচ্ছে তোমার অ্যাডমিশনে কোন কোন জায়গায় কোন কোন টপিক গুলো আসতে পারে বা আসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা। ঠিক আছে? সো যদি তোমার ইন্টেনশন থাকে যে ভাই এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ করবো, এই ক্লাসটা তোমার জন্য। সো আমরা যদি একটা চ্যাপ্টার শেষ করতে যাই, আমাদের আগে যেটা সবার আগে জানা দরকার যে ভাই চ্যাপ্টারে কি কি কন্টেন্ট আছে। হ্যাঁ, এন্ড এই কন্টেন্টের মধ্যে কোনগুলা থেকে বেশি কোয়েশ্চেন আসে, মানে এমসিকিউ কোন জায়গা থেকে বেশি আসে, সিকিউ কোন জায়গা থেকে বেশি আসে। সো এটা জানার জন্য আমরা এখানে একটু খেয়াল করি। যদি আমি মোটা দাগে বলি, এই চ্যাপ্টারটা 6টা টপিকে ভাগ করা। হ্যাঁ, এন্ড আমি তোমাদের এই চ্যাপ্টারের উপর 6টা কনসেপচুয়াল ক্লাস দিব। ঠিক আছে, কন্টেন্টের। এন্ড এক্সট্রা ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং, সেটা হতে পারে সিকিউ এবং এমসিকিউ ওইগুলো। সো এখানে আমরা যদি ভাগ করি যে এই চ্যাপ্টারে মোটামুটি 6টা টপিকে আমি ভাগ করছি। হ্যাঁ, যে টপিকগুলো থেকে যে কতবার সিকিউ আসছে, কতবার এমসিকিউ আসছে তার একটা ধারণা তুমি পেয়ে যাবে। যদি আমি স্টার্টিং করি ভাইয়া, 1 নম্বর টাইপের মধ্যে তোমার গ্যালিলিও সূত্র, কেপলারের সূত্র, মহাকর্ষের সূত্র, এগুলা থেকে যদি আমি বলি এই টপিকটা থেকে কি সিকিউ আসছে, যদি 19 থেকে 25 সালের দিকে খেয়াল করো, এখান থেকে কোনো সিকিউ মানে গ ঘ এখান থেকে আসে নাই। বাট এখান থেকে কিন্তু সিগনিফিকেন্ট পরিমাণ এমসিকিউ আসছে। কিরকম এমসিকিউ আসছে? এমসিকিউ এবং ক খ প্রায় 17 প্লাস 21, এতগুলা 17 প্লাস 21 অলমোস্ট 38টার মতো কি আসছে তোমার, 17টার মতো এমসিকিউ আসছে এবং 17 এবং 21টার মতো ক খ মিলায় মিক্স করে। ঠিক আছে, তার মানে এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা কিন্তু তোমার এমসিকিউ এবং ক খর জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা মিস করা যাবে না। ঠিক আছে, সেম ভাবে আসে অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ স্তরণে আমি 2টা ক্লাস নিব, এজন্য এটাকে 2টা টাইপে ভাগ করছি, যদি একটা টাইপের মধ্যে ভাগ করলে হইতো। অভিকর্ষ স্তরণ আমরা হচ্ছে উচ্চতা এবং গভীরতায়, এবং অভিকর্ষ স্তরণ হচ্ছে ঘূর্ণয়নের জন্য কেমন হয়, পৃথিবীর রোটেশনের জন্য। ওইটা থেকে যদি দেখি, ওইটা থেকে সিকিউ বা গ ঘ আসছে 33টা। তার মানে বুঝতে পারতেছো এই যে কন্টেন্টটা, এই যে অভিকর্ষ স্তরণ, এটা কত বেশি ইম্পর্টেন্ট। তো তুমি যখন এজ এ স্টুডেন্ট তোমার কাছে যদি টাইম না থাকে যে ভাই আমি কোন ক্লাসটা আগে করবো, আমি বলবো তুমি অভিকর্ষ স্তরণের উপর ক্লাসটা আগে করে নাও। ঠিক আছে, কেন? কারণ এইটা এত বেশি ইম্পর্টেন্ট, যেটা মানে কারণ আমাদের যখন একটা চ্যাপ্টার শেষ করি আমাদের মেইন টার্গেট কি থাকে, যখন আমাদের কাছে টাইম নাই অবভিয়াসলি তোমার টার্গেট থাকবে কি যে ভাই যত তাড়াতাড়ি আমরা ইম্পর্টেন্ট কন্টেন্টটা শেষ করা, যেটা সিকিউতে আসবে। তাহলে সেই একটা কন্টেন্ট হচ্ছে অভিকর্ষ স্তরণ। একবার দেখো যে এখানে সিকিউ প্রায় 19 থেকে 25 সাল, 6 বছরে প্রায় 33টা কোশ্চেন আসছে এখান থেকে গ ঘ মিলায়। আর এমসিকিউ এর জন্য কিন্তু ভালো ইম্পর্টেন্ট, এমসিকিউ তে অলমোস্ট 40টা কোশ্চেন আসছে এমসিকিউ প্লাস ক খ মিলায়। ঠিক আছে, সেম ভাবে দেখো মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব, এই টপিক থেকে সিকিউ আসছে 11টার মতো, এবং এমসিকিউ এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। সো তুমি যদি বলো ভাই এমসিকিউ, এমসিকিউ এর জন্য কোন টপিকটা ইম্পর্টেন্ট, অবভিয়াসলি সেটা হবে কি মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব। ঠিক আছে, সো এটার কন্টেন্টটা যদি তোমার কাছে রেডি না থাকে, তুমি যদি ভালোভাবে না বুঝো, তুমি এমসিকিউ কিন্তু এখান থেকে মিস করবে, কারণ এখান থেকে প্রতি বছর এমসিকিউ আসে। ওকে, এবার দেখো মুক্তিবেগ। মুক্তিবেগ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা থেকে প্রায় 6টার মতো সিকিউ আসছে মানে গ ঘ মিলা, আর ক খ আসছে প্রায়, এবং এমসিকিউ আসছে প্রায় 34টার মতো। সো মুক্তিবেগ ছোট একটা টপিক, মুক্তিবেগ কিন্তু আহামরি খুব বড় একটা টপিক না। সো এটা যদি কাউকে বুঝাইতে চাই 10 মিনিটের বেশি লাগার কথা না, যদি তার কনসেপ্ট ক্লিয়ার থাকে। ঠিক আছে, সো এই মুক্তিবেগ থেকে দেখো 34টা কোশ্চেন আসছে। সো অবভিয়াসলি এটা তোমার এই কন্টেন্টটা তোমাকে আগে গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, যাতে তুমি এমসিকিউটা কখতে ভালো একটা ব্যাকআপ দিতে পারো। এন্ড এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো যে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কন্টেন্ট সেটা হচ্ছে উপগ্রহ। ঠিক আছে, উপগ্রহের বেগ হইতে পারে মানে উপগ্রহের সবকিছু। ঠিক আছে, আমি এটাকে জাস্ট এভাবে আইডেন্টিফাই করব, উপগ্রহের বেগ বেগ মানে উপগ্রহের সবকিছু লিখলাম। এখানে অনেক কিছু আছে, বেগ আছে, পর্যায়কাল আছে, তারপরে বেগ পর্যায়কাল অনেক কিছু আছে, তারপরে কত উচ্চতা, সবকিছু। সো এই যে উপগ্রহের যে বেগ, যদি আমি বলি এটা তোমার জাস্ট বোর্ডের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাকে যত বেশি দিতে পারো তত স্টার দেওয়া যায়। সো এই যে টপিকটা আছে, এই টপিকটা এখন এজ এ স্টুডেন্ট তুমি কি করবা, এই চ্যাপ্টারটা শুরু করছো, তোমার 2 দিন পরে এক্সাম, তাইলে সব ক্লাস বাদ দিয়ে আগে তুমি এই 2টা ক্লাস শেষ করো, অভিকর্ষ স্তরণের উপর ক্লাসটা শেষ করো, উপগ্রহের উপর ক্লাসটা শেষ করো সিকিউর জন্য। ঠিক আছে,
তারপরে তুমি এইভাবে দেখো তোমার এমসিকিউ কয়টা লাগবে, সিকিউ ওই বেসিসে হচ্ছে বাকিগুলো তুমি প্র্যাকটিস শুরু করবা। ঠিক আছে, সো এটা ছিল ওভার অ্যানালাইসিস। এখন আজকে আমাদের একবারে ফার্স্ট ক্লাস শুরু হবে এখান থেকে 1 নাম্বার টপিক। সো 1 নাম্বার টপিক বলার আগে আমরা জাস্ট আরেকবার বলি যে আমরা টপিকগুলো কিভাবে সাজাইছি। টপিকগুলো এমনভাবে সাজানো হয়েছে তোমার ক খ গ ঘ এমসিকিউ, এমসিকিউর বহুপদী, কনসেপচুয়াল এমসিকিউ, ভার্সিটি অ্যাডমিশন, তারপরে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, এগুলার এমসিকিউ যেগুলো একটু কমপ্লেক্স মনে হতে পারে তোমার কাছে, এগুলার কোয়েশ্চেন সবগুলো আমরা টাইপ ভিত্তিক ধরে ধরে এখান থেকে সলভ করব। ঠিক আছে, সো যদি আমরা শুরু করি আজকের ফার্স্ট টপিক। আজকের ফার্স্ট লেকচার শুরু হবে হচ্ছে আমাদের পরন্ত বস্তু সূত্র এই টপিকটা দিয়ে। সো আমরা জানি পরন্ত বস্তু নিয়ে গ্যালিলি হচ্ছে 3টা সূত্র দিছে। এই যে সূত্রগুলার থেকে প্রতি বছরই তোমার ক নাম্বার এবং এমসিকিউ তো ভালো লেভেলের কোশ্চেন আসে, যদিও তোমরা কিন্তু ক্লাস 19 এর পড়ছো, আবার ইন্টারে উঠে গতিবিদ্যা চ্যাপ্টারে কিন্তু এটা শেষ করছো। সো আই থিঙ্ক তোমাদের বুঝতে এটা প্রবলেম হবে না, কারো কারো প্রবলেম হবে হইতে পারে। সো তাদের জন্য ব্যাপারটা আমি খুব সহজ করে দিচ্ছি। যেমন ধরো পরন্ত বস্তু প্রথম সূত্রে বলা হয়েছে, সূত্র পরে আগে জাস্ট বিষয়টা বোঝো। তোমার কাছে 2টা বস্তু থাকবে, একটা হচ্ছে ধরো ভারী, একটা ধরো হালকা, যে কোনো লেভেলের বস্তু থাকতে পারে। দুইটা বস্তুকে একই উচ্চতা থেকে তুমি স্থির অবস্থা থেকে ফেলে দিবা, তার মানে দুইটা স্থির আছে। এমন দেখো দুইটাতে উচ্চতা এক না, হ্যাঁ, ফেলে দিলে কি হবে? গ্যালিলিও বলছে যদি তুমি এটা বিনা মাথায় ফেলতে পারো, স্থির অবস্থায় দুইটা থাকবে এবং একই উচ্চতা থেকে যদি বিনা মাথায় ফেলতে পারো, তাহলে তারা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই দুইটা একই সাথে কোথায় যাবে? ফ্লোরে যাবে। বাট প্র্যাকটিক্যাল লাইফে কি এটা হয়? কখনো হয় না। কেন? বাতাসের বাধা। বাট গ্যালিলিও বলছে যদি তুমি বিনা মাথায় করতে পারো। সো বিনা মাথায় করলে কি হবে? তোমার এই যে ফোন ছিল, ফোন পেন দুইটা একই সাথে কি ভূমিতে পৌঁছাবে। এভাবে তুমি যে কোনো 2টা বস্তু নিতে পারো, তুমি একটা কাগজ নিতে পারো, একটা খুব ভারী বস্তু নিতে পারো, দুইটা কি হবে? একই সময়ে কি ভূমিতে পৌঁছাবে, যদি তুমি কি করতে পারো? বিনা বাধা, মানে এখান থেকে বাতাসটাকে সরাই দিতে পারো। তো এরকম কিন্তু অনেক এক্সপেরিমেন্ট ইউটিউবে আছে, যে তোমার ভ্যাকুয়াম টিউব, যেখান থেকে একটা মানে একটা ঘর থেকে তোমার বাতাসটাকে বের করে দেওয়া হয়েছে, ওইখানে কোনো বাতাস নেই, বাতাসের বাধাও নাই, তখন খুব ভারী বস্তু আর হালকা বস্তু ফেলে দেওয়া হয়েছে এন্ড দুইটা একই সাথে কি হয়েছে? মাটিতে পৌঁছাইছে। সো গ্যালিলি ইয়াটাই আমাদেরকে এক্সপ্লেইন করছিল। ঠিক আছে, সো এটা থেকে কিন্তু প্রতি বছর তোমার মাঝে মাঝে চলে আসে ক নাম্বারের কোশ্চেনে। সো আই গেস এটা একটু আমরা ভালোভাবে পড়ে ফেলবো। এখানে বলছে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু কি করে? সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। কয়েকটা জিনিস আমাকে একটু মাথায় রাখা লাগবে। আমি সবসময় বলি, যখন তোমরা একটা ডেফিনেশন বা সংজ্ঞা বা বিবৃতি টাইপ কিছু করবা, তোমরা কি পয়েন্ট খুঁজে বের করবে। এখানে কি পয়েন্ট কি কি আছে? অবশ্যই একটা কন্ডিশন হচ্ছে দুইটাকে স্থির অবস্থা থাকতে হবে এবং উচ্চতা একই হতে হবে। এই 2টা কন্ডিশন, সাথে আরেকটা কন্ডিশন বিনা বাধায়। এই 3টা কন্ডিশন যদি মেনটেন করতে পারো, কি কি? স্থির থাকতে হবে, সেম উচ্চতা, বিনা বাধা, তাহলে কি হবে? পরন্ত সকল বস্তুগুলাই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে যখন তুমি এক্সাম হলে এটা লিখবা, তোমাকে এই 3টা কন্ডিশন মাথায় রাখা লাগবে: স্থির অবস্থা, একই উচ্চতা এবং বিনা বাধা। ঠিক আছে, তারপরে তুমি একটু ঘুরে লেখো, প্রবলেম নাই। তবে বিবৃতিগুলো ট্রাই করবা যেভাবে আছে ওইভাবে লেখার, ওকে? না হলে মাঝে মাঝে কিন্তু এখান থেকে মার্ক কাটবে। হ্যাঁ, ওরা যেভাবে বলছে ওইভাবে বলার ট্রাই করবে, এটা বেস্ট ওয়ে। এবার আসো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা আরো সিম্পল, অলরেডি আমরা জানি কিভাবে, কারণ আমরা অলরেডি গতির সমীকরণগুলো বা সূত্রগুলো পড়ছি না? আচ্ছা, তো দেখো তো, যদি আমি বলি আমাদের একটা গতির সমীকরণ পড়ছি, মনে আছে কিনা তোমার? যে v ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এটা কখন ইউজ করা যায়? হ্যাঁ, যখন কোনো কিছু তোমার উপর থেকে নিচের দিকে পড়তে থাকে। ঠিক আছে, ধরো উপর থেকে কোনো কিছু নিচের দিকে পড়তেছে, ওকে? কোন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, এই যে বস্তুটা, হ্যাঁ, এই বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে তার জন্য ইকুয়েশনটা এরকম হয় না? আদিবেগ প্লাস জিটি, যেহেতু অভিকর্ষের দিকে কাজ করতেছে, ইকুয়াল টু হচ্ছে ভি। সো এখন আমাকে গ্যালিলিও কি বলছে? গ্যালিলিও বলছে যদি স্থির অবস্থা থেকে এটা হয়, তাহলে ভাই ইউ কত? 0, তাই না? স্থির অবস্থা থেকে এটাকে ভি ইকুয়াল টু কত? জিটি লেখা যায় না, যেহেতু আদিবেগ শূন্য। তার মানে দেখো জি তো তোমার কনস্ট্যান্ট, তাহলে আমি কি লিখতে পারি? ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি লেখা যায়। এটাই গ্যালিলিও বলছে যে অ্যাকচুয়ালি তোমার স্থির অবস্থা থেকে যখন কোনো একটা কিছুকে ছেড়ে দিব, তখন সে সমান সময় কি করবে? মানে যে দ্রুত যে বেগ প্রাপ্ত হবে, সে বেগটা হবে কি? সময়ে সমানুপাতিক। ঠিক আছে, এটাই ছিল আমাদের দ্বিতীয় সূত্র। এটা থেকে কিন্তু প্রতিবারই কিন্তু কোশ্চেনটা
চলে আসে ভি সমানুপাতিক টি। এখন এটাকে বুঝবো কিভাবে? ভাই সিম্পল অ্যাজ দ্যাট, যখন তুমি একটা বস্তুকে ছেড়ে দিবা ওর উপর কি কাজ করতেছে? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ মানে কি? অভিকর্ষ ত্বরণটা কি করে? একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 হারে বাড়াইতে থাকে। তার মানে প্রথম সেকেন্ডে তার বেগ হবে 9.8, দ্বিতীয় সেকেন্ডে বেগ হবে 9.8 ইন্টু 2, তৃতীয় সেকেন্ডে বেগ হবে 9.8 ইন্টু 3, চতুর্থ সেকেন্ড হবে 9.8 ইন্টু 4। এভাবে বাড়তে থাকবে না? দেখো সম্পর্কটা কি সমানুপাতিক সম্পর্ক না? যখন তোমার সময় ডাবল করতেছো তখন তুমি 2 দিয়ে গুণ করতেছো, সময় যখন 3 গুণ করবা 3 দিয়ে গুণ করবা, ঠিক আছে? সময় যখন তুমি 3 গুণ মানে 1 থেকে যখন 3 গুণ করলা তখন আবার কি 3 দিয়ে গুণ করবা, আবার যখন 1 থেকে 2 আসলো তখন আবার 2 দিয়ে গুণ করবা, ঠিক আছে? এভাবে টাইম দিয়ে যদি আমরা গুণ করি, টাইমটা যত হবে অত দিয়ে গুণ করলে আমাদের কি ওইখান থেকে বেগটা কিন্তু ইজিলি পাওয়া যায়, ঠিক আছে? সো এটা ছিল আমাদের দ্বিতীয় সূত্র। যত টাইম হবে টাইমটা ওই টাইমটা এখানে বসাইলে কি হবে? টাইমটা জি এর সাথে গুণ করলেই তুমি কি কি পেয়ে যাবা? ভিটা পেয়ে যাবা, ঠিক আছে? সো আমি বলতে পারি ভি সমানুপাতিক টি। এবার আসা হচ্ছে তৃতীয় সূত্র, খুব ইম্পর্টেন্ট এটা। সেম ভাবে স্থির অবস্থা থেকে বিনাবাধায় পরন্ত বস্তু যে দূরত্ব, আগেরটা কি ছিল ভাই? আরেকটু একটু খেয়াল করো, এখান থেকে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। একটা হলো কি স্থির অবস্থা মেনটেন করা লাগবে, 2 নাম্বার হচ্ছে বিনা বাধা। এটা কিন্তু সবার জন্যই সত্য, ঠিক আছে? বিনা বাধায় হইতে হবে। বিনা বাধায় পরন্ত বস্তু কি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, বেগটা কি সময় সমানুপাতিক। আর যদি আমরা থার্ডের কথা বলি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করবে সেটা সময়ের বর্গের সমানুপাতিক। আবার কি কি কন্ডিশন মেনটেন করা লাগবে? স্থির অবস্থা, বিনা বাধা, এবং যদি এই দুটো মেনটেন করি তাহলে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে যে আমাদের সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে আমি এখান থেকে লিখতে পারি h সমানুপাতিক t স্কয়ার, ঠিক আছে? এটা ইজিলি এখান থেকে লেখা যায়। এখন এটাকে যদি আরেকটু চেঞ্জ করতে চাও, মানে তুমি যদি জানতে চাও ভাই এটা কোন জায়গা থেকে আসছে, তাও সিম্পলি ব্যাখ্যা করা যায়। আমরা সেটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। আমরা জানি যে উপর থেকে যখন কোনো একটা বস্তুকে ফেলে দিই, উপর থেকে যখন কোনো একটা বস্তুকে ফেলে দিই তখন তার জন্য ইকুয়েশন কত? এইচ এর ইকুয়েশন কত আসে? ut প্লাস হাফ gt স্কয়ার। কিন্তু এটার ক্ষেত্রে বলো তো আদিবেগটা কত ছিল? 0 ছিল। আদিবেগ যেহেতু 0 ছিল কারণ স্থির অবস্থা, তাহলে আদিবেগ কত ভাই? 0। তাহলে দেখো তো এটা কি এরকম হয় না h ইকুয়াল টু হাফ gt স্কয়ার। এখন বলো তো ভাই হাফ তো একটা কনস্ট্যান্ট, 0 তো একটা কনস্ট্যান্ট, তাহলে আমি কি ডাইরেক্টলি লিখতে পারি h সমানুপাতিক t স্কয়ার? এটাই হচ্ছে আমাদের মেইনলি, এটাই হচ্ছে আমাদের গ্যালিলিওর তৃতীয় সূত্র। এটা থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে আসবে, একদম এমসিকিউ চলে আসবে, ঠিক আছে? এখন এই জিনিসটা থেকে আমরা একটা সূত্র, মানে এখান থেকে একটা চাইলে একটা সূত্র বানাইতে পারি। এটা তুমি অনেক কাজে ইউজ করতে পারবে, হ্যাঁ? যেমন কি ভাইয়া, আমি যদি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, যেমন আমি এখান থেকে লিখলাম যে h1, বা আমি যদি ধরো এরকম লিখি h ইকুয়াল টু কে টি স্কয়ার, একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম সমানুপাতিকটাকে সরানোর জন্য। এখন এটা কি লেখা যায় বলো? h1 ইকুয়াল টু কে t1 স্কয়ার। সেম ভাবে h2 ইকুয়াল টু কে t2 স্কয়ার। দুইটা ক্ষেত্রে কে হইছে কারণ দুইটা মানে একটা রিলেশন, একটা কমন রিলেশনে দুইটা কানেক্টেড h আর t। সো দুইটা ক্ষেত্রে আমি কে ইউজ করব, এটা বেসিক তোমরা জানো, ঠিক আছে? সো এখন এখান থেকে দেখো কি লেখা যায়। এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন লিখি, এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন লিখি, আমি যদি ভাগ করে দিই ভাই 2 ডিভাইডেড বাই 1, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন চলে আসে। দেখো h2 ডিভাইডেড বাই h1 ইকুয়াল টু হচ্ছে কত? t2 স্কয়ার t1 স্কয়ার, ঠিক আছে? তাহলে এই যে একটা রিলেশন চলে আসলো, এখান থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউর জন্য একটা শর্টকাটও কিন্তু বের হয়ে আসে। h2 ইকুয়াল টু কত? t2 স্কয়ার মাইনাস t1 বাই t1 স্কয়ার ইনটু কত? h1। তাহলে এই যে একটা ফর্মুলা আমরা কিন্তু চাইলে আমাদের এমসিকিউ সলভিং এর জন্য ইজিলি ইউজ করতে পারি, ঠিক আছে? h2 ইকুয়াল টু t2 স্কয়ার ডিভাইডেড বাই t1 স্কয়ার ইকুয়াল টু h1। এখন যদি তোমাকে কোনো কিছু দেওয়া থাকে তুমি ইজিলি করতে পারবে। কিরকম? যেমন ধরো আমরা এখান থেকে যদি একটা কোশ্চেন সলভ করি, ঠিক আছে? আমরা এখান থেকে একটা কোশ্চেন সলভ করব, কোশ্চেন সলভ করব এখান থেকে। সো এই যে ফর্মুলাটা এখান থেকে আমরা পড়ছি, এই ফর্মুলা থেকে আমরা
একটা কোয়েশ্চেন সলভ করবো। তো কোয়েশ্চেনটা এরকম করা হয়েছে, যেখানে ধরো তোমাকে বলছে স্থির অবস্থা হতে পড়ন্ত বস্তু প্রথম 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করলে দুইটা কোয়েশ্চেন এখান থেকে আমরা সলভ করব। নাম্বার 1 হচ্ছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব। নাম্বার 2 সিক্সথ বা এটাকে আমরা বলি ষষ্ঠ, ঠিক আছে, বা এটাকে আরেকটা সুন্দরভাবে লেখে 6তম লেখে সুন্দরভাবে, ঠিক আছে, যেমন 6তম সেকেন্ডে, এটা একটু বেশি, 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই দুটা কোয়েশ্চেন আমরা চাইলে এই ফর্মুলাটার মাধ্যমে খুব ইজিলি সলভ করতে পারি, ঠিক আছে। তো আমরা এই কোয়েশ্চেনটা এখন সলভ করব। আমাদের টার্গেট হচ্ছে এই কোয়েশ্চেনটাকে খুব প্রুফ এফিশিয়েন্টলি সলভ করে নেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই কোয়েশ্চেন। তো চলো এটাকে আমরা সলভ করি। তো আমরা এক নম্বরটা সলভ করব। সলিউশন। এক নম্বরে বলছে ভাইয়া 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তো আমরা জানি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সময়ের সাথে দূরত্বের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। তো দেখো তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমি যদি একটু চিন্তা করি, T1 দেওয়া আছে তোমার 5 সেকেন্ড, কারণ 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে। H1 এর মান দেওয়া আছে 25 মিটার। ওকে, সেম ভাবে দেখো T2 এর মান দেওয়া আছে কত? T2 এর মান দেওয়া আছে 6 সেকেন্ড, আর H2 বের করতে হবে। ওকে, তাহলে দেখো তো আমরা প্রথমটা করে ফেলি। আমরা ফর্মুলা জানি H2 ইকুয়াল টু কত? T2 স্কয়ার ডিভাইডেড বাই T1 স্কয়ার ইনটু H1। দেখো তো তাহলে T1 স্কয়ারে কত হবে? 5, 5 স্কয়ারে কত? 25 হয় ভাইয়া। T2 এর মান হচ্ছে 6, 36 হবে, ইনটু H1 এর মান কত? H1 এর মান কত? H1 এর মান হচ্ছে 25। তাহলে দেখো তো অলমোস্ট কত আসছে? 36 মিটার। কিন্তু এটা কাটা 36 চলে আসছে। এখন তাহলে আমি কি বলতে পারি না 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 36। এখন পরে বলছে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তম সেকেন্ডে। এটা নিয়ে আবার অনেক একটু তোমরা কনফিউশনে পড়ে যাও। তম সেকেন্ড নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই, এটা খুব সিম্পল একটা জিনিস। তম সেকেন্ড হচ্ছে 6 নাম্বার সেকেন্ড। 6 সেকেন্ড মানে 0 থেকে 6 সেকেন্ড সবগুলা 6 বা 6তম সেকেন্ড, এটা মানে হচ্ছে, বা ষষ্ঠ সেকেন্ড, এটা মানে হচ্ছে ওই 6 নাম্বারে যে একটা সেকেন্ড আছে না, ওইটা ইন্ডিভিজুয়াল 1 সেকেন্ড, ঠিক আছে। তার মানে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয়, S6 যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে 5 সেকেন্ডে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। কেন? কারণ তুমি তো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতেছো না, তুমি বের করতেছো ওই 6 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ওই যে 1 সেকেন্ড আছে না, ঠিক আছে। তোমাদের যদি একটু প্রবলেম হয় আমি জাস্ট গ্রাফের মধ্যে দেখাই দিই। এটা দেখো, এটা একটা ধরো তোমরা সংখ্যা রেখা পড়ছো কিনা, সংখ্যা রেখা দিয়ে এটা ভালোভাবে দেখানো যায়। এটা ধরো তোমার 0 ভাইয়া, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ধরো -1। তো টাইম তো নেগেটিভে যাবে না, তো টাইম সামনের দিকে যেতেছে। ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, ওকে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। 1 নাম্বার সেকেন্ড কোনটা? যদি বলি 1 নাম্বার সেকেন্ড কোনটা, 1 নাম্বার সেকেন্ড হচ্ছে ভাই এইটা। খেয়াল করো, এই যে এটা 0 থেকে 1।
যদি আমি বলি 2 নাম্বার সেকেন্ড কোনটা, 2 নাম্বার সেকেন্ড হচ্ছে এই যে 1 থেকে 2। 3 নাম্বার সেকেন্ড কোনটা, 2 থেকে 3। 6 নাম্বার সেকেন্ড কোনটা, 5 থেকে 6। এই জন্য যখন তোমাকে বলছে 6 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তখন তুমি শুধু এই 1 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবে। তাহলে কত আসে, এখানে হচ্ছে কত 36 আর 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 25, ইকুয়াল হচ্ছে কত 11 মিটার। ঠিক আছে, সো এই যে এটাকে ইউজ করে আমরা শর্ট টাইমের মধ্যে করে ফেলতে পারছি, এটা তোমার এমসিকিউ সলভিং এ ভালোই কাজে দিবে। হ্যাঁ, এখন এখানে কিন্তু একজন কোশ্চেন করতে পারো, ভাইয়া যদি বিনা বাধায় পড়ে তাহলে তো আমার 5 সেকেন্ডে 25 মিটার হওয়ার কথা না, তার বেশি হওয়ার কথা। অভিকর্ষ ত্বরণ এখানে অন্যটা, এটা পৃথিবীর জায়গায় অন্য কোনো গ্রহ হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, এগুলো কোনো ইস্যু না। ঠিক আছে, পৃথিবীর জায়গায় অন্য কোনো গ্রহ হইতে পারে, সবার জন্য কিন্তু রুলস সেম। ওটার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হয়তো এত না রকম। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? তো এটা ছিল আমাদের এই টপিক নিয়ে আলোচনা। এখন আমাদের আলোচনা হচ্ছে মহাকর্ষ বল নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা বল। এটা খুবই সহজ মনে হতে পারে, তোমরা মনে হয় চিন্তা করতে পারো যে নিউটন হয়তো বা আপেল পড়া দেখেই মহাকর্ষ বলটা আবিষ্কার করে ফেলছে, বাট এটার পিছনে খুবই মানে হার্শ রিয়েলিটি আছে, খুবই কঠিন সত্য। এটার জন্য অনেকের জীবনও চলে গেছে। সো আগেরকার দিনে যেটা হইতো, যে তোমরা জানো কিনা যে আমাদের যে মহাকর্ষের যে মুভমেন্ট, মানে আমাদের যে সৌরজগতের যে গ্রহ উপগ্রহ গুলা রয়েছে বা নক্ষত্র গুলা কিন্তু ঘুরে। তোমরা যারা না জানো এটা জেনে রাখো, সবগুলো কিন্তু ঘুরতেছে। এই ঘোরার একটা অন্যতম কারণ হচ্ছে ভাই মহাকর্ষ বল। ঠিক আছে, সো প্রাচীনকালে এগুলো নিয়ে অনেক বেশি মিথ ছিল। অনেকে কেউ 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 বলতো যে পৃথিবী সমতল, পরে আস্তে আস্তে চিন্তা হলো যে না, পৃথিবী সমতল না, পৃথিবী গোলাকার। আবার কেউ চিন্তা করতো সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। আবার পরে বলা হলো না, মানে হলো কি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, বাট সূর্য মানে সূর্য হচ্ছে এই মহাবিশ্বের কেন্দ্র। পরে বললো না, সূর্য আসলে মহাবিশ্বের কেন্দ্র না। এইভাবে অনেকগুলা অবজারভেশন এইভাবে ক্লিয়ারিফাই হইতে হইতে একটা সময় আমরা মহাকর্ষ আসল যে ইয়াটা সেটা পাইছি। এন্ড এটা নিয়ে মোটামুটি বিজ্ঞানী এরিস্টটল বলো, তারপরে হচ্ছে নিউটন বলো, গ্যালিলিও বলো, সবারই কিন্তু ভূমিকা রয়েছে। শুধুমাত্র ওই নিউটনের মাথায় আপেল পড়ার কারণে মহাকর্ষ বলে যে ডেভেলপমেন্ট, ব্যাপারটা কিন্তু এরকম না, সবারই অবদান রয়েছে। বাট আলটিমেটলি এটার যে প্রপার যে ভ্যালু, কিভাবে আমরা মানটা বের করতে পারি, এটা দেখাইতে পারছে নিউটন। ঠিক আছে, এন্ড তোমরা জানো কিনা জানি না যে নিউটন কিন্তু প্রায় 1800 শতাব্দীর দিকে কাজটা করছে, যে তোমার 1700 শতাব্দী 1800 শতাব্দীর দিকে কাজটা করছে, যে তোমার মহাকর্ষ বল কিভাবে বের করা লাগে এটা প্রপার একটা ফর্মুলা দিতে পারছে। আর আইনস্টাইন তোমার বিংশ শতাব্দীতে এসে বলছে মহাকর্ষ অ্যাকচুয়ালি কোনো ফোর্সই না, এটা আলাদা একটা কিছু। যদিও এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো না, সো এটা মজার ব্যাপার। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে মহাকর্ষ বল আসলে এক্সাক্টলি কোনো বলই না। ঠিক আছে, বাট আমাদের নিউটনিয়ান যে মেকানিক্স আছে ওটার মধ্যে আমরা এটাকে অবভিয়াসলি ফোর্স হিসেবেই চিন্তা করব। এখন অনেকে কোশ্চেন হতে পারে, তাহলে ভাই কি যে নিউটনের এটা ভুল? অবভিয়াসলি না, নিউটন যে ফর্মুলা দিছে এটা দিয়ে আমরা মহাকর্ষের যে মানগুলো বের করি প্র্যাকটিক্যাল লাইফের জন্য, আমাদের দৈনন্দিন লাইফের জন্য এটা অ্যাকচুয়ালি কারেক্ট। ঠিক আছে, এটা অত বেশি ডিফারেন্স করে না। ঠিক আছে, সো আমাদের মডার্ন ফিজিক্সের সাথে নিউটনিয়ান যে ফিজিক্স, দুইটার মধ্যে ডিফারেন্স কখন হয়ে যায়, যখন হচ্ছে অনেক বেশি হাই স্পিড হয়ে যায়, মলিকুলার লেভেলে চলে যায়। সো এটা তো প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক বেশি হাই স্পিডে যাই না আর মলিকুলার লেভেলে যাই না, সো আমাদের জন্য এটা মেজর কোনো ইস্যুস না। ঠিক আছে, তো এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, যে মহাকর্ষ বল নিয়ে হালকা একটু এক্সট্রা কথা বলা আর কি। তোমরা অ্যাটলিস্ট জানবা যে মহাকর্ষ বল আসলে কি। তোমাদের আগ্রহ থাকলে অবভিয়াসলি সার্চ করবা, এটা নিয়ে অনেক ডিটেলস পাবা মহাকর্ষ বল নিয়ে। তো আমাদের এখন পরীক্ষার জন্য আমাদের কতটুকু পড়া দরকার ওইটা আমরা একটু কমপ্লিট করবো। হ্যাঁ, সো মহাকর্ষ বল ক্লাস 8 থেকে তোমরা পড়তেছো, আমি যতটুকু জানি, কারণ আমিও নিজেও পড়ে আসছি ক্লাস 8 থেকে। সো এই মহাকর্ষ বলে কি বলা হয়েছে, যে এই পৃথিবীর সকল বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে, এই মহাবিশ্বের সকল বস্তুগুলা, এটাই হচ্ছে মহাকর্ষ বল, বা ইংলিশে আমরা এটাকে কি বলতে পারি, বা ইংলিশে আমরা এটাকে বলতে পারি গ্র্যাভিটেশন। ঠিক আছে, এখন মহাকর্ষ বলটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দুইটা বস্তুর মধ্যে কাজ করে। ঠিক আছে, এই এখানে একটা বস্তু আছে, সেম একটা বস্তু এখানে আছে। তো তাদের মধ্যকার দূরত্ব যদি তাদের মধ্যকার সেন্টার টু সেন্টার দূরত্ব যদি আর হয়, তার মানে ধরো এটা হচ্ছে m1 বস্তু, এটা হচ্ছে ভাই m2 বস্তু, এটার মধ্যে ডিসটেন্স যদি d হয়, তাহলে এখান থেকে আমরা ফর্মুলা পাইছি যে F ইকুয়াল টু, ফর্মুলার আগে একটা কথা বলে নি। ঠিক আছে, যে মহাকর্ষ বলটা তোমরা নিউটনের যে মহাকর্ষ
বলের যে সূত্রটা আছে এটাতে বলছে কি যে বস্তুদ্বয়ের দুটো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করে সেটা কার সমানুপাতিক ভাই? সেটা হচ্ছে তোমার তাদের ভরের গুণফলের সমানুপাতিক। এবং এটাও বলছে এই মহাকর্ষ বলটা তাদের ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই মহাকর্ষ বলটা হচ্ছে কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে, এগুলো তো বলছে। তো এখান থেকে আমরা এরকম একটা ফর্মুলা এখান থেকে আনতে পারি যে এফ সমানুপাতিক হচ্ছে কত? m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, আর স্কোয়ারে বলতে পারো, কোনো ইস্যুস না, ঠিক আছে। তো এইখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট যদি নিয়ে আসি তাহলে সুন্দর মতো আমরা এখান থেকে দেখো এখান থেকে লিখতে পারি যে f ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিয়ে এসে আমাদের সমানুপাতিক ধ্রুবকটাকে সরাই দিতে হবে, সমানুপাতিক সাইনটাকে সরাই দিতে হবে, g ইনটু m1 m2 বাই d স্কয়ার, ঠিক আছে। সো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে g, এটাকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার নাম হচ্ছে ভাইয়া, এটার নাম কি? এটার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এন্ড এটার খুব স্পেসিফিক খুব সিগনিফিকেন্স আছে। এই ধ্রুবকটা বাকি ধ্রুবকগুলোর মতো না, এই ধ্রুবকটা বাকি ধ্রুবকগুলোর মতো না, এটা নিয়ে একটু আলোচনা করবো এখন। তাহলে সামারিটা কি দাঁড়ালো ভাই? যদি দুটো বস্তু একটা ভর এমন হয় আর একটা বস্তু যদি m2 হয়, তাদের মধ্যকার ডিসটেন্স যদি d হয়, তাহলে আমাদের তাদের মধ্যকার যে আকর্ষণ বলটা সেটা হবে g ইনটু m1 m2 বাই d স্কয়ার, ঠিক আছে। তার মানে দুটো ভরের বস্তু যদি দুইটা ভরের মানে দুটো বস্তু ভর যদি দেওয়া থাকে, ডিসটেন্স দেওয়া থাকে, ইজিলি তুমি f এর মানটা বের করতে পারবা। এখন এখানে কিছু কথা আমাদের মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে কি, এই যে মহাকর্ষ বলটা আছে না, বা এই যে ফর্মুলাটা আছে, তুমি কখন ইউজ করতে পারবা, ঠিক আছে। বা মহাকর্ষ বলের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা কিছু ক্যারেক্টারগুলো একটু পড়ে নিব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমরা খুব ইগনোর করে যাই, ঠিক আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, এই যে আমাদের যে ভাই মহাকর্ষ বল আছে, এটা কি আকর্ষণ বিকর্ষণ দুইটাই করতে পারে? অবভিয়াসলি না, শুধু আকর্ষণ করতে পারে। তাহলে এটা শুধুমাত্র একটা আকর্ষণ বল, নাম্বার 1। নাম্বার 2 যদি চিন্তা করি, তোমরা এটা অনেকে জানো না হয়তো, মহাকর্ষ বলটা শুধুমাত্র বিন্দু ভরের জন্য কার্যকর। কিসের জন্য ভাই? শুধুমাত্র শুধু বিন্দু ভরের জন্য কার্যকর। বিন্দু ভর কি ভাইয়া? এই যে পুরো বস্তুটা আছে না, পুরো বস্তুর ভরটা একটা বিন্দুতে থাকতে হবে, এটাকে বিন্দু হিসাবে চিন্তা করবে একটু, পুরো বস্তুর ভরটা থাকবে এই বিন্দুতে, ঠিক আছে। যদি এরকম থাকে তখন ইউজ করা যায়। এখন তোমাদের একটা নরমাল কোশ্চেন চলে আসবে, ভাইয়া তাহলে এইখানে কিভাবে ইউজ করতেছি? আমি ক্লিয়ার করতেছি, দাঁড়াও এই শেষ করি আমি। হ্যাঁ, 3 নম্বরে আসা চলে, আকর্ষণ বল শুধুমাত্র বিন্দু ভরের জন্য কার্যকর। এন্ড 3rd নাম্বার হচ্ছে এটা মাধ্যমের উপর নির্ভর করে না। মহাকর্ষ বলটা মাধ্যমের উপর নির্ভর করে না, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মাধ্যমের উপর নির্ভর করে না। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা ভাই বোঝায় যে তুমি যদি দুইটা ভর মানে দুইটা বস্তুকে ফিক্স রাখো, তার মানে তাদের ভর তো ফিক্স করা, ওকে। তাদের মধ্যে ডিসটেন্স যদি ঠিক রাখো, ডিসটেন্সটা সবসময় নির্দিষ্ট রাখো, তাহলে তুমি এটাকে পৃথিবীতে রাখো, মহাশূন্যে রাখো, পানির নিচে রাখো, যেখানেই রাখো না কেন, দুইটার মধ্যে আকর্ষণ বল কিন্তু সবসময় সমান হবে। তার মানে কি, দেখো তুমি যখন বায়ু মাধ্যমে নিলা কোনো চেঞ্জ আসলো না, তুমি যখন একবারে মহাশূন্যে নিয়ে গেলা তখনও কোনো চেঞ্জ আসবে না, যখন তুমি পানির নিচে নিয়ে যাবা তখনও কোনো চেঞ্জ হবে না। এই জন্য এটাকে বলে যে মাধ্যমের উপর কখনো মহাকর্ষ বলটা নির্ভর করে না। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সো এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা কখনো কি করে না, কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। এক্সাম্পল কি ভাই, যে কোনো মাধ্যমে নিয়ে যায় না কেন, মহাকর্ষ বলটা আগের মতোই কিন্তু থাকবে, চেঞ্জ হবে না কোনো কিছু, ঠিক আছে। এখন এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া মহাকর্ষ বলটা শুধুমাত্র আমরা বিন্দু ভরের জন্য ইউজ করতে পারি, তাই না? সো বিন্দু ভর হচ্ছে এরকম, ধরো এখানে একটা বিন্দু ভর, এখানে একটা বিন্দু ভর, এটার জন্য ইউজ করতে পারি। তাহলে আমি কিভাবে পৃথিবী আর সূর্যের মধ্যে মহাকর্ষ বলটা বের করতে পারবো, বা কিভাবে এটা ইউজ করি? কেন প্রবলেম হয় না? প্রবলেম আসলে সব জায়গায় হয়, কিন্তু আমরা বারবার এইটা বলি যে ধরো আমরা কোনো একটা কিছুকে অ্যাজাম্পশন করে করতে পারি, কখন সেটাকে তুমি ভ্যালু দিবা? ধরো রেজাল্টটা কাছাকাছি আসছে, যেটা তোমার দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলতেছে না, বা যেটাকে তুমি নেগলেক্ট করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজাম্পশন করে ধরে নিতে পারি। এটার এক্সাম্পল হচ্ছে কি, ধরো আমি যদি ভাই সূর্যের কথা বলি, সূর্য কি অনেক বড় একটা জিনিস না? সূর্য তো একটা বড় জিনিস নাকি? ওকে, সূর্য অনেক বড় একটা জিনিস, পৃথিবী তার থেকে অনেক ছোট।
সো আমি মিস্টেক না করলে প্রায় 13 লক্ষ গুণ ছোট হয় সূর্য, ঠিক আছে? এত ছোট দেখলে তো তোমরা দেখবেই না। সো এই পৃথিবী, এটা হচ্ছে তোমার কি সান, এটা হচ্ছে ভাই আর্থ, এটা হচ্ছে আর্থ। এখন তোমরা জানো কি না যে সূর্য পৃথিবীর মধ্যে কিন্তু 15 কোটি কিলোমিটারের ডিস্টেন্স, বুঝছো? কত? 15 কোটি কিলোমিটার। সো এই যে 15 কোটি কিলোমিটার যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সের যখন লং ডিস্টেন্সে থাকে, এত বড় ডিস্টেন্সে থাকে, তখন বড় বস্তুটা কিন্তু একটা বিন্দু ভরের মতো কাজ করে, কারণ ডিস্টেন্সটা অনেক বড়, বুঝতেছো? ডিস্টেন্সটা যেহেতু অনেক বড়, তোমাকে তখন তুমি যদি এটার মাঝখানে দাঁড়াও, তখন তোমার এই যে এগুলাকে কি ছোট ছোট মনে হবে না? বিন্দুর বিন্দুর মতো মনে হবে না? সো তখন কিন্তু এটাকে বিন্দু ভর হিসেবে তুমি ইউজ করতে পারো, তখন কোনো প্রবলেম নাই। বাট যখন দুটা বস্তু এরকম দুটা বস্তু যখন কাছাকাছি থাকে, তখন এখানে একটা কনফ্লিকশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? বাট যখন এই দুটা বস্তু অনেক দূরে আছে এন্ড এটার মধ্যে ডিস্টেন্স যেহেতু অনেক বড়, ব্যাসার্ধ যেহেতু অনেক বড়, বা কেন্দ্র থেকে কেন্দ্রের ডিস্টেন্স যেহেতু অনেক বড়, তখন কি হবে? তুমি যদি এখানেও দাঁড়াও, দেখবা এই দুটা বস্তুকে তখন অনেক ছোট ছোট লাগতেছে, তার মানে এটা বিন্দু ভরের মতো কাজ করতেছে, ছোট ছোট ভরের মতো কাজ করতেছে, বুঝছো? আর যখন কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু আর এটা মনে হবে না, ঠিক আছে? এন্ড যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে তাহলে ভাই কিভাবে ইউজ করি? প্র্যাকটিক্যাল লাইফের যদি কথা আমরা বলি, তার আগে এটাকে একটু আমরা ছোট করে নিই। এই বৈশিষ্ট্যগুলো আমাদের আর কি লাগবে, ঠিক আছে? এটাকে একটু ছোট করে নিই। ওকে, একটু মার্কও করে দিই আমরা এখানে, এই জিনিসটা এখানে ছিল। এখন আমাদের কাজ হচ্ছে, যেটা আমরা বলতেছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে ছোট ভরের জন্য কেন ইউজ করা যায়। তুমি ধরো দুইটা ভর নিলা এখানে, ঠিক আছে? দুইটা ভর নিছো, দুইটা ভর নিলা এবং ছোট ছোট ভর নিলা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা ইউজ করতে পারবো? খুব সিম্পল অ্যাজ দ্যাট, দুইটাকে আমরা এমন ভাবে চিন্তা করব যে দুইটার সমস্ত ভর এই কেন্দ্রের মধ্যে আছে, সমস্ত ভর কোথায় আছে? কেন্দ্রের মধ্যে আছে। তখন আমরা কি করি দেখো তো, সবসময় কিন্তু বলছি, দেখো ডিসটেন্স নেওয়ার সময় কিন্তু আমরা সেন্টার থেকে সেন্টারের ডিসটেন্স নেই। কোন জায়গা থেকে কোন জায়গায় ডিসটেন্স নেই? সেন্টার থেকে সেন্টারের ডিসটেন্স। তো আমি চিন্তা করতেছি এইভাবে, যে এই যে বস্তুটা আছে সমস্ত ভর কি সেন্টারে আছে, এটাকে আমরা, এটার একটা নাম আছে, এটাকে বলে ভর কেন্দ্র বলে। সেম ভাবে এই বস্তুটার সমস্ত ভর এখানে আছে, এটাকে বলে ভর কেন্দ্র। তো পুরো বস্তুটাকে আমরা কিন্তু কি হিসেবে চিন্তা করতেছি? একটা বিন্দুতে সমস্ত ভর হিসাবে চিন্তা করতেছে, সেই বিন্দুটার নাম হচ্ছে ভর কেন্দ্র। এন্ড এটা তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন ভাই এগুলা গোলক হবে বা স্ফেরিক্যাল হবে। যদি তোমাকে বিষম একটা বস্তু দিয়ে দেয় এন্ড তোমাকে বলে দুইটার মধ্যে মহাকর্ষ বল বের করতে, তখন কিন্তু তোমাকে তাদের ভর কেন্দ্রগুলোকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে তুমি চাইলে করতে পারবে না, তখন সেটা সলভ করার জন্য তোমাকে ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে? তো আই গেস তোমাদের ক্লিয়ার করতে পারছি যে আমাদের মহাকর্ষ বলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এখান থেকে দুইটা কথা মাথায় রাখবো, মহাকর্ষ বলটা কিন্তু মাধ্যমের উপর কখনো নির্ভর করে না। এখন আসো আমরা জি এর ভ্যালুটা একটু ক্লিয়ার হয়ে নিই। জি এর যে মান, ভাইয়া জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। অনেকে বলবা যে ভাইয়া এই যে এককটা আছে, এককটা মনে থাকে না, এটার সলিউশন কি? এই এককটা আমার নিজেরও মনে থাকতো না আগে, এখন তো পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে। তখন আমি কি করতাম? তখন আমি যেটা করতাম, আমি সবসময় একটা জিনিস বারবার বলি ফিজিক্সে, তুমি যদি ফিজিক্সের ফর্মুলা জানো, তোমাকে ডেফিনেশন কখনো মুখস্থ করতে হয় না ম্যাক্সিমাম টাইমে। তুমি যখন ফর্মুলা জানবা, তোমাকে একক মাত্রা এগুলো বের করার জন্য কষ্ট করা লাগে না একটু, যদি তুমি ওই প্রসেসটা তোমাকে কেউ শিখায় দেয়। সো দেখো এখান থেকে যদি আমরা ক্লিয়ার করি, আমাদের ফর্মুলাটা কি ছিল? যে এফ জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার না? জিনিসটা আসলে কি হয় দেখো তো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, তার মানে লেফট হ্যান্ড সাইডে এফ এর একক হচ্ছে নিউটন হইলে রাইট হ্যান্ড সাইডে সবগুলা যে আছে সবগুলো একক নিউটন হইতে হবে। আবার বলি, লেফট হ্যান্ড সাইডের একক যদি নিউটন হইতে হয়, এখানে সবগুলোর একক কত হইতে হবে? সবগুলোর একক মিলে কত হইতে হবে? নিউটন হইতে হবে। নিউটন হইতে হবে না? কারণ ইকুয়াল মানে কি, ওদের সবকিছু সমান, তাহলে এফ এর ইউনিট যা হবে জি ইনটু m1 m2 বাই ডি স্কয়ার একক কি হবে? সেম হবে।
তাহলে দেখো তো এফ এর একক যদি নিউটন হয়, তাহলে দেখো এই যে ডি স্কোয়ার একক হচ্ছে কত, ডি স্কোয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার, কারণ ডিস্টেন্স তো মিটার। এম 1 আর এম 2, এম 1 এর একক হচ্ছে কেজি, এম 2 এর একক হচ্ছে কেজি, তার মানে কেজি স্কোয়ার। এখন ভাইয়া বলো তো, এখানে নিউটন আছে, বাট এখানে দুইটার মধ্যে কোনটার মধ্যে কিন্তু নিউটন নাই, সবগুলোর মধ্যে কি আছে, কেজি আছে আর হলো কি মিটার আছে। তাহলে তুমি কি করবে, অবভিয়াসলি নিউটনটা কি এই যে জি এর মধ্যে আছে, তাই না? নিউটনটা কিসের মধ্যে আছে, নিউটনটা কি জি এর মধ্যে আছে, তাহলে জি এর এককটা এরকম হবে না, জি এর মধ্যে নিউটন থাকবে, এই যে এটার মধ্যে নিউটন থাকবে। বাট এখানে তো দেখো, যখন আমরা সবগুলোকে গুণ করতেছি নিউটন তো আছে, প্লাস কেজি স্কোয়ার আছে, মিটার স্কোয়ার আছে, বাট আমার লাগবে শুধু নিউটন। এই জন্য এই যে মিটার স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য এখানে আমরা একটা মিটার স্কোয়ার দিয়ে গুণ করব। দেখো তো মিটার স্কোয়ার কাটাকাটি যায় না? সেম ভাবে কেজি স্কোয়ারটাকে বাদ দেওয়ার জন্য আমরা কেজি ইনভার্স 2টাকে এখানে গুণ করব। তাহলে দেখো আলটিমেটলি যখন আমরা কাটাকাটি করব, এই মিটার স্কোয়ার কাটাকাটি করব, এই কেজি কেজি কাটাকাটি করব, তখন এই যে পুরাটার ইউনিট, এই যে পুরাটার ইউনিট কত হবে তখন, তখন এই পুরাটার ইউনিট ইউনিট হয়ে যাবে কত, এই যে এটা। বুঝছো? তখন এই পুরাটা ইউনিট কত হয়ে যাবে কাটাকাটি করার জন্য, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু। তো এটা তুমি একবার লিখে দেখো, জিনিসটা কত সহজ। এভাবে তুমি, আমি সবকিছুর ইউনিট এভাবে বের করতাম যে আমি যখন তোমাদের সময় ছিলাম, ঠিক আছে? এখন তো মেমোরাইজ হয়ে গেছে, মেমোরাইজের দিকে একটু কম ফোকাস করো, প্র্যাকটিস করতে করতে মেমোরাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে এটা মনে রাখতে পারো। এখন যদি বলে ভাইয়া এখান থেকে একটা খ নাম্বারের কোশ্চেন চলে আসে, জি একটি সর্বজনীন ধ্রুবক, বলে কি বলে, সর্বজনীন ধ্রুবক। এটা থেকে একটা কোশ্চেন চলে আসে, এটার রিজনটা কি? খ নাম্বারের কোশ্চেন, ঠিক আছে? একটা কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসে যে জি একটা কি সর্বজনীন ধ্রুবক। এইটা সলিউশনটা কি হবে ভাইয়া? সর্বজনীন ধ্রুবক মানে কি জানো? সরকারি জিনিস, সরকারি জিনিস যেমন সবাই ইউজ করতে পারে, রাস্তার পাশে পড়ে থাকে, রাস্তার পাশে আম গাছ, সবাই নিয়ে যায় আম, সবাই খায় আম। তো এটাও এরকম একটা জিনিস, সরকারি জিনিস, ঠিক আছে? আমি মজা করে এটাকে সরকারি বলি, এটাকে জাস্ট এভাবে বলি আমি, এটা মজা করে, যে এটা হচ্ছে সরকারি জিনিস। তো জি হচ্ছে সর্বজনীন এই জন্য বলা হয়, বারবার ভাই বলছি যে মহাকর্ষ বলটা কখনো মাধ্যমের উপর নির্ভর করে না। যেহেতু মাধ্যমের উপর নির্ভর করে না, তুমি যে কোনো মাধ্যমে নিলেই কি মহাকর্ষ ধ্রুবক বা বলটা কি থাকবে, সেম থাকবে। এই জন্য মহাকর্ষ ধ্রুবকটাও কি থাকে, সেম থাকে। মহাকর্ষ ধ্রুবক কখনো মাধ্যমের উপর নির্ভর করে না। এমনকি মহাকর্ষ ধ্রুবকটা কিন্তু ভরের উপর নির্ভর করে না। কেন ভরের উপর নির্ভর করে না বা উপাদানের উপর নির্ভর করে না আসলে, যদি আমরা বলি স্পেসিফিক ভাবে বললে, যে তোমার উপাদানের উপর নির্ভর করে না। ক্লিয়ার করি, যেমন ধরো ভরের যে ব্যাপারটা আছে, 1 কেজি তুলার ভরও তো 1 কেজি, আর 1 কেজি লোহার ভরও তো 1 কেজি, তো দুইটার ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু সেম হবে। 1 কেজি তুলার জন্য ফোর্স মানে হলো আমার এফ এর মান যত হবে, 1 কেজি লোহার জন্য এফ এর মান তত হবে। তার মানে দেখো তো, এই যে আমাদের যে জিটা আছে, এটা কিন্তু কখনো তোমার ওই উপাদানের উপর নির্ভর করে না, এটা কি লোহার তৈরি নাকি এটা তুলার তৈরি, এটা ডিপেন্ড করে এটার ভর আসলে কতটুকু। ভর বাড়াইলে তখন কি এফ এর মান বাড়বে, ঠিক আছে? বাট এটা ডিরেক্টলি ইম্প্যাক্ট কিন্তু জি এর মধ্যে নাই। বুঝতে পারতেছো? 1 কেজি তুলার জন্য এফ এর মান যত, 1 কেজি লোহার জন্য এফ এর মান তত। সো এই জন্য আমরা বলতে পারি এক নম্বর হচ্ছে জি কখনো মাধ্যমের উপর নির্ভর করে না, এবং কি এই জিটা হচ্ছে যে কোন উপাদান দিয়ে তৈরি বস্তুটা তার উপরে কিন্তু নির্ভর করে না। এই জন্য আমরা কি বলি, জি একটা সর্বজনীন ধ্রুবক, এটা সব জায়গায় ইউজ করা যায়, এটার মান সব জায়গায় সমান, ঠিক আছে? আমরা বলবো কি, মান সব জায়গায় সমান। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার করতে পারছে, এটার মান কি হবে, সব জায়গায় সমান হবে। ওকে, সো এইটা ছিল আমাদের মোটামুটি এখানকার কাহিনী। এখান থেকে আরেকটা কোশ্চেন চলে আসে, সেই কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার করে দিই, প্রায় সময় চলে আসে। ওকে,
আরেকটা কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে ভাই যে জি এর যে মানটা আছে এই মানটা দিয়ে কি বুঝো? এটাকে একটু ছোট করে নিই আমরা। এটাকে এইখানে হিট করে দিতে পারি আমরা। ওকে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে জি এর মানটা বলতে আসলে কি বুঝো। হ্যাঁ, যদি তোমাকে কোশ্চেন আসে, একটা কোশ্চেন আমরা এটা সলভ করবো যে জি এর মানটা বলতে আসলে কি বোঝা যায়, ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা কোশ্চেন হচ্ছে জি ইকুয়াল টু 6.67 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 বলতে কি বোঝো? এটার খুব ভালো একটা টেকনিক আছে, আমি সবসময় যেটা করি তোমাদের সেটা হচ্ছে আমি এটাকে শর্ট করে দিই, মানে এটা আমি যে কোনো ফর্মুলার জন্য ইউজ করি, আর তোমাদের এই জিনিসটা খুব কাজে দিবে। দেখো আমি তো সিম্পল করে দিতেছি। সেটা হচ্ছে ওয়ান ওয়ান বানায় যে কোনো কোনো কিছু হিসাব করা। ওয়ান ওয়ান বানায় হিসাব করা মানে কি? এদিকে আসো, আমরা এফ এর ফর্মুলাটা কি জানি ভাই? এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তুমি চিন্তা করো, জাস্ট ধরে নাও যে m1 ইকুয়াল টু, তুমি ধরো যে m1 m2 এগুলোর মান 1 কেজি করে, এন্ড ডি এর মান ধরো 1 মিটার। তাহলে দেখো তো কি হয়ে যায়, এফ ইকুয়াল টু কত হয়ে যায়? 1 1, আর নিচেও কত 1, তার মানে এফ ইকুয়াল টু জি হয়ে যায় না? এটা দিয়ে আমরা ডেফিনেশনটা দিয়ে ফেলবো। আমি সবসময় এটা করি যে ধরো এফ তো আমি জানি, তো জিটাকে কি করছি জানার মধ্যে নিয়ে আসছি, কিভাবে? বাকিগুলোকে 1 বানিয়ে দিছি। যে কোনো ফর্মুলার জন্য এটা ইউজ করা যায়। আমি তোমাদের যখন হচ্ছে পুরা ফিজিক্সের উপর হচ্ছে এরকম ক্ষয়ের সলিউশন দিব, সবগুলোর ফর্মুলা এইভাবে দেখাও। তো দেখো এখানে কি করা যায়, আমরা যেটা করব সিম্পলি, যে ভাই আমি বলতে পারি 1 কেজি ভরের দুইটা বস্তু থাকবে এবং তাদের মধ্যেকার যে ডিসটেন্স যদি 1 মিটার হয়, 1 কেজি ভরের দুইটা বস্তু থাকবে এবং তাদের মধ্যে ডিসটেন্স যদি 1 মিটার হয়, তাহলে যেই বলটা কাজ করে, দেখো তো একটা বল কাজ করতেছে না, ওই বলের মানটাই হচ্ছে জি। কি বলছি? দুইটা ভরের বস্তু কত কেজি হবে? 1 কেজি, এবং ডিসটেন্স কত হবে? 1 মিটার। তাহলে তাদের মধ্যে যেই, দেখো তো তাদের মধ্যে একটা ফোর্স কাজ করতেছে না? তাদের মধ্যে কি কাজ করতেছে দেখো তো, তাদের মধ্যে কিন্তু একটা ফোর্স কাজ করতেছে না? এই ফোর্সটাই হচ্ছে তোমার কি, এই যে জি। বুঝা গেছে? তাহলে জি এর মান এত বলতে আসলে কি বোঝায়, যে 1 কেজি ভরের দুইটা বস্তুর উপর, মানে 1 কেজি দুইটা ভরের বস্তু যদি 1 মিটার ডিস্টেন্সে থাকে, তাদের মধ্যে কত বল আসলে কাজ করে সেটাই জি না? তাহলে তাদের মধ্যে কত বল কাজ করে বলো তো? 6.67 ইন্টু 10 ইনভার্স 11। 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার ডিস্টেন্সে রাখলে তাদের মধ্যে যেই ফোর্সটা কাজ করে সেটাই হচ্ছে আমাদের কি, মহাকর্ষীয় ধ্রুবক। এটা দিয়ে কিন্তু তুমি ডেফিনেশনও দিতে পারো। এন্ড সেই বলটার মান কত আসলে? 6.67 ইন্টু 10 ইনভার্স 11। ওকে, সো এইভাবে ডেফিনেশন গুলো আমি নিজে মনে রাখি, সো আই থিঙ্ক তোমাদেরও এটা হেল্প করবে। তো ছিল না, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ নিয়ে যত কিছু আলোচনা করা যায়। এখানে প্রচুর জিনিস আলোচনা করছে যাতে তোমাদের এমসিকিউ কোনো কিছুতে প্রবলেম না হয়। এবার চলো আমরা সামনে চলে যাই, আমরা এখানে কিছু এমসিকিউ সলভ করি। এখানে দেখো 1 নম্বর এমসিকিউতে আছে, তো বলছে যে জি এর প্রকৃত মান কত? প্রকৃত লেখাটা এখানে মুছে গেছে। জি এর প্রকৃত মান হচ্ছে 6.67 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। অনেকগুলো ফাঁদ আছে দেখো। আর এটা ঢাকা বোর্ড 15 না 25 এরকম আসছে, সমস্যা নাই, ঢাকা বোর্ডে আসছে, মানে রিসেন্ট আসছে, এটা 25 হবে। আমার যতটুকু মনে পড়ে এটা 25 হবে। 6.67 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে দেখো অনেকগুলো ফাঁদ আছে এখানে, অনেকগুলো কিন্তু ফাঁদ রাখছে, অনেকে কিন্তু এটা দাগে চলে আসবে 6.626 10 ইনভার্স 11। সো এটা আমাদের হবে কি 6.67 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এন্ড এটা থেকে অবভিয়াসলি এককটা বলে রাখবা, একক, সরি মাত্রা, মাত্রাটাও কিন্তু বলে রাখবা। মাত্রাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মাত্রা, মাত্রাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাত্রা কিভাবে বের করা লাগে ভাইয়া, তোমাদের তো অলরেডি অনেক ক্লাসে দেখানো হয়েছে, আমি তাও ক্লিয়ার করি। নিউটনের মাত্রা কি? নিউটন মানে হচ্ছে, এম ইন্টু এ। এটাকে একটু ভাঙায় লেখা যায়, দেখো তো, এটাকে একটু ভাঙায় লিখি আমি তোমাদের, দেখো এটাকে লেখা যায় এম এ, তারপর দেখো এটাকে কি লেখা যায়, এটা কি এম স্কোয়ার না? যদি আমরা ভাঙায় লিখি সিম্বল, এটাতে তোমরা পেঁচায় ফেলবা। আচ্ছা, মাত্রাটা একটু ক্লিয়ার করি। ওকে, এখন দেখো নিউটনকে যদি আমরা ভাঙায় লিখি কি কি লেখা যায়? নিউটন মানে হচ্ছে যে এফ ইকুয়াল টু কত, এম এ না? এম 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 এর জন্য কি হয়, মাত্রা কি হয়? মাস। আর এর জন্য মাত্রা হয় কত? এল টি ইনভার্স টু। আর এম স্কোয়ার মানে কি? লেন্থ। লেন্থ স্কোয়ার, তাহলে হয় কত? এল কিউ হবে। কেজি ইনভার্স টু, তার মানে কত? এম, আলটিমেটলি কত আসছে? এম ইনভার্স ওয়ান এল কিউ টি ইনভার্স টু। ঠিক আছে, সো এইভাবে কিন্তু সবগুলা জিনিস আমাদের চলবে, এভাবে আমাদের সবগুলো জিনিস কিন্তু এখানে লাগবে। সো আই গেস ঠিক আছে, আমি একটু জাস্ট ক্রস চেক দিয়ে নিই। আর এম এর জন্য এম এল টি ইনভার্স টু হবে মিটার স্কয়ার লেন্থ স্কয়ার, আর এম ইনভার্স টু এম ইনভার্স ওয়ান লেন্থ স্কয়ারে লেন্থ কিউ হয়ে যাবে। এন্ড ওকে, ঠিক আছে। তো মাত্রা থেকে কিন্তু ভালো কোয়েশ্চেন আসে, সো এটা আমাদের একটু পারা লাগবে। এইটা আসো, এইটা করার জন্য আমি তোমাদের কিছু টাইম দিব, বুঝছো? এই কোয়েশ্চেনটা তোমাদের সলভ করে দেওয়া উচিত। একটা টাইমার থাকবে এখানে। জাস্ট 1 মিনিট সময় তোমাদের। টাইমার, what happened? Okay, so দেখো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করা যায়, চিন্তা করো তোমাদের অ্যান্সার কি। পৃথিবী একটা আপেলকে এফ বলে, আপেল পৃথিবীকে এফ বলে টানতেছে। আচ্ছা, একটু কারেকশন আছে, ছোট্ট একটা জিনিস, যেটা হচ্ছে পৃথিবী আপেল, একটি আপেল পৃথিবীকে, ছোট্ট একটা কারেকশন পজ। সেটা হচ্ছে যে একটি পৃথিবী আপেলকে এফ বলে টানতেছে, এফ বলে, এবং আপেল পৃথিবীকে স্মল এফ বলে টানতেছে, তাহলে আমাদের তাদের মধ্যে সম্পর্ক কিরকম হবে? ঠিক আছে, এটা আমি একটু তোমাদের 1 মিনিট টাইম। ওকে, সো এবার সলভ করো যে পৃথিবী আপেলকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করে, আপেল পৃথিবীকে স্মল এফ বলে আকর্ষণ করে, তাহলে এফ আর এফ এর মধ্যে সম্পর্ক কেমন হবে? লেটস চেক, দেখো কত হবে। সো টাইম অলমোস্ট শেষ। অনেকে অনেকে দাগাই ফেলছে, আমি বলি কি দাগাইছে। অনেকে দাগাইছে এটা না, যে পৃথিবী যেহেতু টানতেছে তার মানে এটা দাগাই ফেলছে অনেকে এটা। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি এটা রং। অ্যান্সার কি হবে দেখো, পৃথিবী আপেলকে যেই বলে টানতেছে, আপেলও পৃথিবীকে সেম বলে টানতেছে। তার মানে এখানে যেটা হবে ভাইয়া, অ্যান্সার কখনোই এটা হবে না। অ্যান্সার হবে দুইটা ফোর্সই আসলে সমান। বিশ্বাস যদি না হয় তাহলে তুমি একটা কাজ করো ভাইয়া, যে পৃথিবীর যে ভর আছে না,
পৃথিবীর ভরটাকে তুমি হচ্ছে এম ধরো, এম ধরো, আপেলের যে ভর আছে না এটাকে ছোট এম ধরো। এবার তুমি এফ বের করো আর একটা স্মল এফ বের করো, দুইটার ক্ষেত্রে দেখো সেম ফর্মুলা আসে, জি ইন্টু বস্তুটার ভর, একটা বড় এম হবে একটা ছোট এম হবে, তাদের মধ্যকার ডিস্টেন্স ধরো ডি স্কোয়ার। এখানে দেখো কি সেম ফর্মুলা আসে কিনা, ছোট বস্তু আর হচ্ছে বড় বস্তু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, দুইটা ফোর্সই আসলে সমান। এখন তোমার মনে হতে পারে ভাই এটা কেমনে সম্ভব, একটা আপেল পৃথিবীকে এত মানে বড় ফোর্সে আকর্ষণ করে, তাহলে আপেলটাই কেন পৃথিবীর কাছে যায়, পৃথিবী কেন আপেলের কাছে মানে আপেলের কাছে আসলে আসে না? এটা রিজন হচ্ছে ভাইয়া পৃথিবীর ভর তো অনেক বড়, তুমি ফোর্স দিছো বড় ঠিক আছে, বাট পৃথিবীর ভর তো আরো বড়, এই জন্য পৃথিবীর ত্বরণ টেন্স টু জিরোর কাছাকাছি। বাট আপেলের ভর যেহেতু ছোট, মানে দেখো তো তুমি যদি ফর্মুলাটা ইউজ করো, যেমন ধরো আপেলের ক্ষেত্রে যে এফ ইকুয়াল টু কত, আপেলের জন্য কত এম এ হবে না, এফটা তো অনেক বড় তাই না, এফটা তো অনেক বড়, আর এই আপেলের ভর তো অনেক ছোট, এই কারণে কি হবে এফ বাই এম, এটা অনেক কি হবে, এটা অনেক অনেক বড় হবে। বাট পৃথিবীর জন্য যদি এবার বের করো, যেমন এফ ডিভাইডেড বাই পৃথিবীর ভর হচ্ছে, বা ধরো পৃথিবীর আর্থের ভর, হ্যাঁ, তখন যে ত্বরণটা বের করবে অনেক ছোট হবে, কেন ভাইয়া এই যে পৃথিবীর ভর আছে এটা কিন্তু অনেক বড়, তখন দেখবা যে তোমার ত্বরণটা টেন্স টু জিরো কাছাকাছি আসে। এটা কিন্তু তোমার কুয়েট সরি রুয়েট 13-14 কোয়েশ্চেনটা আসছিল, খুব সিম্পল বেসিক একটা কোয়েশ্চেন, ওকে, বাট আমরা অনেক এটাতে ভুল করে ফেলি। এবার আসো যে আরেকটা প্রবলেম এখান থেকে সলভ করব, এমন একটা বস্তু দেওয়া আছে 1 কেজি, এম2 একটা বস্তু দেওয়া আছে হচ্ছে 1 কেজি, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে 1 মিটার। তো বলছে এমন এম2 ভরের মধ্যে ক্রিয়াশীল বলটা কেমন বল হবে, দুইটা ভর দুইটা বস্তু যাদের ভর আছে, তাহলে অবভিয়াসলি এটা কি বল হবে ভাই, এটা মহাকর্ষীয় বল। এটা কি অভিকর্ষ বল না, অভিকর্ষ বলের জন্য একটা পৃথিবী হইতে হয়, তোমরা ছোটবেলায় পড়ছো ক্লাস 19, অভিকর্ষ বল তখনই বলতে পারি যখন দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী থাকে। আকর্ষণধর্মী বল, হ্যাঁ এটা মহাকর্ষ বলটা আকর্ষণ করে, তাহলে অ্যান্সার কত হয় 1 আর 3। এরপর বলছে উদ্দীপকের বস্তুদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত, 1 কেজি 1 কেজি 1 মিটার, হ্যাঁ কত হবে বলতে পারো না, জি ইকুয়াল টু কত হবে, মানে এফ ইকুয়াল টু জি হয়ে যায় না এটা, এম এর মান এম1 এর মান কত 1, এম2 এর মান কত 1, ডি এর মান হচ্ছে 1, তাহলে এফ ইকুয়াল টু জি, জাস্ট জি এর মান 6.67 ইনটু 10 ইনভার্স 11, ওকে। আর ওইগুলো তো 1 1 আসবে, এত নিউটন আসবে, এটা আছে অপশনে 6.67 ইনটু 10 ইনভার্স 11 আছে অপশনে, কিন্তু এককটা কিন্তু ভুল দেওয়া আছে, এটা ভুল, এখানে জাস্ট নিউটন হবে, বুঝছো, আমি যেহেতু আকর্ষণ বলের মান করতেছি শুধুমাত্র কি হবে নিউটন হবে, ওকে। এটা কত ছিল আমাদের, যশোর বোর্ড 25, রাজশাহী বোর্ড 17। এবার এখান থেকে আমরা কতগুলো প্রবলেম সলভ করব, সিলি সিলি কতগুলো প্রবলেম, ওকে। 1 নম্বরে দেখো যে আমাদের এখানে বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের হচ্ছে 81 গুণ, এবং তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর দেওয়া আছে, চন্দ্র পৃথিবীর সংযোজক রেখার কোথায় কোনো বস্তুর উপর উভয়ের টান সমান হবে, তার মানে আগে চন্দ্র আর পৃথিবী আইকে নেই, তাহলে আমাদের কাছে খুব সহজ মনে হবে। এখানে আর কি এটা হচ্ছে পৃথিবী একটু বড়, এটা আরেকটু বেশি বড়, একই সমস্যা কি, ওকে, আর এটা হচ্ছে চাঁদ, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে দুইটার সেন্টারকে কানেক্ট করা, এই দুইটা সেন্টারের মধ্যবর্তী ডিসটেন্সটা কত দেওয়া আছে, যে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর এর মান কিন্তু দেওয়া আছে, তাহলে এটা ভাই কত, এটা হচ্ছে আমাদের সেই আর। তো এখানে বলছে চন্দ্র পৃথিবীর সংযোজক রেখা, এই যে সংযোজক রেখা, আমরা একটা নামও দিয়ে দিই হিসাবে সুবিধার্থে, এটা ধরো এ, এটা হচ্ছে ভাই বি, সংযোজক রেখার কোথায় কোনো বস্তুর উপর উভয়ের টান সমান হবে, তাহলে আমি ধরে নিই সেটা আসলে এক্স, পৃথিবী থেকে কত দূরত্বে, পৃথিবী থেকে আমরা ধরে নিলাম যে পৃথিবী থেকে সেটা হলো কত, এই ডিসটেন্সটা হলো এক্স, পৃথিবী থেকে এক্স দূরত্বে তাদের মধ্যে টানটা সমান হবে, তার মানে কি তুমি যদি এখানে একটা বস্তু রাখো, এখানে যদি একটা বস্তু রাখো, এখানে যদি একটা বস্তু রাখো, যে কোনো ভরের একটা বস্তু, সেটার ভর কত ধরবা, সেটার ভর ধরো এম ধরলা,
এমভরের বস্তুটা রাখলাম, এদের মধ্যকার আকর্ষণ বল আর এদের মধ্যকার আকর্ষণ বলটা কি হবে, সমান হবে। ওইটাই বলছে পৃথিবী আর এই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, চাঁদ এবং এই বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কি হবে, সমান হবে। আমি একটা ছোট কাজ করি, দেখো সেটা হলো এটাকে লিখি আর্থ ই আর এটা লিখি মুন। ওকে, এখন তাহলে এই দুইটা ফোর্স সমান, তাহলে আমি বলতে পারি যে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, যে এফ ধরো ই আর্থ আর হচ্ছে বস্তুর মধ্যে, এটাকে আমি কত দিলাম, ধরো এম দিলাম, ইকুয়াল টু এই বস্তু মানে মুন আর হচ্ছে এটার মধ্যে যে ফোর্সটা কাজ করে, এটা হচ্ছে মুন এর এম আর বস্তু এম, দুটো সমান হবে, তাই না? তাহলে এখন ইকুয়েশনটা অ্যাপ্লাই করে ফেলো। ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে কি হয়, জি ইনটু প্রথমে হবে কি পৃথিবীর ভর আর এম এর জায়গায় কি হবে, মানে ওই বস্তুর ভর ডিভাইডেড বাই তাদের মধ্যকার দূরত্ব কত ভাই, এক্স স্কয়ার ইকুয়াল টু জি ইনটু কার ভর হবে, আমার মুন চাঁদের ভর আর হচ্ছে এই বস্তুর ভর এবং তাদের মধ্যকার ডিসটেন্স কতটুকু হয় দেখো তো। যদি আমার এই পুরো পথটা আর হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটাকে কত লেখা যায়, এতটুকু লেখা যায় না, আর মাইনাস এক্স, এতটুকু পুরোটা যেহেতু আর এতটুকু যেহেতু এক্স, এতটুকু হবে কত, আর মাইনাস এক্স, তাহলে এটা হবে কত, আর মাইনাস এক্স হোল স্কয়ার। এখন দেখো এখান থেকে কি কি কাটাকাটি যায়, জি চলে যাবে, এম এম চলে যাবে, থাকবে কি শুধুমাত্র, আমি যদি জাস্ট ক্লিয়ারিফাই করি, এই দেখো এটা 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 কাটা, এটাকে এই পাশে নিয়ে আসো, আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে? দুইটাকে দেখো একসাথে হোল স্কয়ার লেখা যায়, আমি আর মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসছি, এক্স স্কয়ার নিচে হোল স্কয়ার লেখা যায়। আর এখানে থাকবে কি মুনের ভর ডিভাইডেড বাই আর্থের। ওকে, এই কাজ করার পরে দেখো আমি জাস্ট ভ্যালুগুলো ইনপুট করবো আর কিচ্ছু না, এখান থেকে সুন্দরভাবে একটা কাজ করা যায়। দেখো তো এটাকে আর বাই এক্স, আচ্ছা এটা কাজ করার আগে আমি দেখো এখান থেকে লিখতে পারি আর, ভিতরে একটা কাজ করব যে এটাকে দেখো তো আর বাই এক্স লেখা যায়, এক্সটা আর কে মানে আর কে ভাগ করবে মাইনাস এক্স বাই এক্স কত, 1 না? আর এটার মধ্যে যে স্কয়ারটা ছিল এখানে এটা রুট ওভার হিসেবে এই পাশে পাঠিয়ে দিই। তাহলে দেখো এখান থেকে বলছে পৃথিবীর ভর চাঁদের ভর 81 গুণ, তাহলে আমরা এম অফ আর্থ এর ভরটা হবে 81 ইন্টু এম অফ মুন, তাহলে এম অফ মুন হবে কত, মুনের ভর তো মুনের ভরই, আর আর্থের ভর হবে কত, মুনের ভরের 81, ঠিক আছে? আলটিমেটলি আমাদের এখানে যেটা আসে যে আর এক্স ইকুয়াল টু এত, তাহলে কত আসবে দেখো তো, এটা করলে 1/9 আসে না, 1/9 প্লাস 1। ওকে, অনেক কঠিন না, এটা একদম একটা সহজ একটা জিনিস। ওকে, আর এটার মান কত আসে, এত 1/9 প্লাস 1। তাহলে এখন যেটা করতে হবে দেখো, আর বাই এক্স ইকুয়াল টু এটাকে যোগ করলে কত আসে, নিচে 9 আসবে, 1 প্লাস 9, সুন্দর মতো দেখো এখান থেকে কত দেখা যায়, এটা অলমোস্ট 10। তাহলে আমরা লিখতে পারি যে 9 আর ইকুয়াল টু আছে কত, এটা হবে 10, 10x হবে, তাহলে x ইকুয়াল টু কত লেখা যায়, 9/10 ইন্টু আর, তাহলে আর এর মানটা কত, 9/10 ইন্টু আর, আর হচ্ছে কত 38.4 38.6 ইন্টু 10⁴ কিলোমিটার রাখলাম, সমস্যা নাই, আমরা জাস্ট কিলোমিটার অ্যান্সারটা বের করে ফেলবো। বা তুমি চাইলে এটাকে 10⁻, যেহেতু মিটার নিবা 10⁷ দিয়ে দিতে পারো। ওকে, তাহলে আমাদের কত আসতেছে, 9 ডিভাইডেড বাই 10 ইন্টু 38.4 ইন্টু 10⁻⁷, সো
3.45 into 10 to the power 3, 6, 8। থ্রি পয়েন্ট 47 into 10 to the power 8 এত মিটার আসে। সো কিলোমিটার নেট আসবে 3 বা আমি আর একটু সুন্দরভাবে 45.5 যদি দিই, তাহলে এখানে চলে আসবে 10 to the power কত, 7 চলে আসবে, মানে 10 to the power 4 কিলোমিটার। ওকে, তো এইটা হচ্ছে আমাদের সেই এক্স্যাক্টলি রেজাল্টটা, আলটিমেটলি আমাদের কত ডিস্টেন্সে ওকে, যে কত ডিস্টেন্সে আমাদের তাদের মধ্যকার আকর্ষণ বলটা কি হবে, 0 হবে। এটাই হচ্ছে সেই অ্যান্সারটা। ওকে, তো পৃথিবী থেকে দেখো ভালো ডিস্টেন্সে, প্রায় অর্ধেকের থেকে অনেক বেশি, এটা হওয়ারই দরকার ছিল, কারণ পৃথিবীর ভর যেহেতু বড়, তো ফোর্স তো বেড়ে গেছে, এই জন্য তুমি যখন ডিস্টেন্সটা বাড়ায় দিবা, ফোর্সটা আবার কমে মিনিমাইজ হয়ে যাবে। বুঝা গেছে? তো এটাই হয়, বড় বস্তুর থেকে একটু দূরেই হয়, বড় বস্তু থেকে দূরেই কি হবে, তুমি সেই এমন একটা জায়গা পাবা যেখানে কোনো বস্তুর উপর আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে, আকর্ষণ বলের মানটা উভয় দিক থেকে সমান হবে। হ্যাঁ, আর এটা কিন্তু আসলে একটা মানে বিন্দুর বৈশিষ্ট্য, এখানে তুমি যে কোনো ভরের বস্তু রাখো সেম, এম ভরের বস্তু এম এর কি কোনো মান এখানে লাগছে, লাগে নাই, কারণ তুমি 10 কেজি 100 কেজি 1000 কেজি ভরের বস্তু রাখো, ডাজন্ট ম্যাটার। এটা আসলে ওই বিন্দুর একটা বৈশিষ্ট্য, এন্ড এটাকে খুব একটা টপিক দিয়ে করা যায়, সেটাকে বলে মহাকর্ষীয় প্রাবল্য। তোমরা যেমন তড়িৎ তড়িৎ চ্যাপ্টারের মধ্যে যেমন পড়ছিলা, যেমন হচ্ছে স্থির তড়িতের মধ্যে পড়ছো যে মহাকর্ষীয় তড়িৎ প্রাবল্য পড়ছো, এরকম একটা টপিক হচ্ছে এখানে মহাকর্ষীয় প্রাবল্য, ওইটা দিয়ে খুব ভালোভাবে এটাকে সলভ করা যায়, তুমি ফোর্সের ফর্মুলা দিয়ে ওটাকে সলভ করতে পারো। ঠিক আছে, এবার আসো এখান থেকে আরেকটা গাণিতিক সমস্যা সলভ করবো। এইটা তোমার হচ্ছে বুয়েট 18-19 আসছিল যতটুকু মনে পড়ে আমার, বুয়েট 18-19 কোশ্চেন। এটা এটা খুব মানে ম্যাথের যার ভালো সেটা খুব ভালোভাবে সলভ করতে পারবে। সো এখানে যেটা বলছে ভাইয়া, যে এম ভরের বস্তুকে কেটে এম ও এম মাইনাস এম ভরের বস্তুতে রূপান্তর করা হলে, তার মানে আমি কি করব, আমার কাছে যদি এম ভরের একটা বস্তু থাকে, এম ভরের একটা বস্তুকে থাকে এবং তাকে দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে তাহলে এটাকে আমি কি করলাম, এম ভরের বস্তুটাকে দুইটা ভাগে ভাগ করে দিলাম। হ্যাঁ, তাহলে বলো তো এম ভরের বস্তুটাকে কেটে একটাকে যদি এম বানাই, আরেকটা কত হবে, এটা থেকে এম সরাই নিছি, আর এটা এরকম হবে না যে এটার ভর কত ছিল এম, তাহলে এটাকে দুই ভাবে কাটছে, এটা যদি এম হয় তাহলে এটার ভর কত হবে, বড়টা এম তো ছিল আগে, বাট এটার থেকে এম সরাই দিছি, তাহলে এম সরাই দেওয়ার ফলে পাইছি কোনটা, এটা পাইছি। এখন দুইটাকে যোগ করে দেখো, যোগ করলে কত আসে, বড়টা কিন্তু চলে আসে, যে এম প্লাস এম মাইনাস এম, আলটিমেটলি কত আসে, এম আসে। তার মানে বড়টাকে যখন আমি এম এ মানে হলো এটা থেকে যখন এমটাকে সরাই দিছি, তখন এটার মধ্যে আছে কতটুকু, এম মাইনাস এম, তখন এখান থেকে কয়টা টুকরা পাইছে, দুইটা টুকরা পাইছে। তো এমন ভাবে ডিভাইডেড করতে হবে হলে এম বাই এম এর অনুপাত কত হলে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। ওকে, এবার আসো, সো F equal to Z m1 m2 by d square। ওকে, এখন দেখো তো মহাকর্ষ বল যে সর্বোচ্চ হবে, এখানে তোমার ডিস্টেন্স নিয়ে কিন্তু কোনো কথা বলে নাই, তার মানে ডিস্টেন্স নিয়ে মাথা ব্যথা নাই, ডিস্টেন্স ফিক্স থাকবে, বাট আমি এম এর মানটা কম বেশি করতে পারবো। এই যে এম এর মানটা আছে না, দেখো তো তুমি একবার চিন্তা করো, এই এম এর মান যদি কমাই তাহলে এটার মান কিন্তু বাড়বে, এম মাইনাস এম এর মান কিন্তু বাড়বে, আবার এম এর মান যদি বাড়াই তাহলে এম মাইনাস এম এর মানটা কি কমবে। সো পুরোটা ডিপেন্ড করতেছে এম এর উপর। ওকে, তো আলটিমেটলি এটা কিন্তু ভরের উপর ডিপেন্ড করতেছে, ডিসটেন্স অলওয়েজ ফিক্স করা, যেহেতু একটা কথা মাথায় রাখবা, কোশ্চেন যেটা বলবে না ওইটা অলওয়েজ ফিক্সড, ডিসটেন্সের কথা বলে নাই, ডিসটেন্স ফিক্সড। তাহলে ডিসটেন্স যদি ফিক্স থাকে,
তাহলে দেখো তো এইটাকে যদি আমরা এফটা বসাই, যে এফ ইকুয়াল টু ডি আর জি, এবার এই এম এর মান হচ্ছে এম, আর এম টুর মান হচ্ছে কত, এম মাইনাস এম, আর ডি এর মান হচ্ছে ডি স্কোয়ার। এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই। ওকে, এখন দেখো তো এটাকে আমি কিভাবে চিন্তা করতে পারি, এটা একটা ফাংশন। এটা কিসের ফাংশন? ফাংশন তোমরা বুঝো, ফাংশন হচ্ছে তখনই হবে যখন একটা চলক বা অধীন চলক একটা স্বাধীন চলকের উপর নির্ভর করে। কিভাবে? এই যে আমরা একটা মান পাইছি এখানে, বা এটাকে আমি আর একটু বড় করতে পারি, বা বড় না করলে তোমরা বুঝবা। এই যে এখানে যে একটা মান পাইছি, এই যে মানটা আছে, এই মানটা এফ এর মানটা কিসের উপর নির্ভর করে? জি এর উপর নির্ভর করে না, জি কনস্ট্যান্ট, ডিও কনস্ট্যান্ট। বড় হাতের এম তো কনস্ট্যান্ট ছিল, ছোট হাতের এম এর উপর ডিপেন্ড করে না, কারণ বলছে কেটে এম, প্রথমে তুমি এম এ কাটতা, ছোট একটা পার্ট বের করতা, ওই পার্টের মান কত, বা ছোট ক্যাপিটাল স্মল এম এর মান কত, তার উপর কিন্তু পুরো জি এর মানটা নির্ভর করতেছে। তার মানে আমি এখান থেকে এটা বলতে পারি যে এই যে এম, এটাকে বলা হচ্ছে তোমার স্বাধীন চলক, স্বাধীন চলক যার উপর এফ নির্ভর করে, এটা হচ্ছে তোমার সেই অধীন চলক। এখন এই যে ফাংশনটা আছে, একটা ফাংশনের হচ্ছে বা আমরা ম্যাক্সিমাম মানটা বের করতে পারি। ম্যাক্সিমাম মান বের করার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। সো ডিফারেন্সিয়েশন করলে আমরা বের করতে পারবো এফ ম্যাক্স কখন হবে, এফ ম্যাক্স ইকুয়াল টু হোয়াট, কখন হবে। এখন যেটা মনে রাখবা যে কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম মান বের করার জন্য তাকে মেইনলি ডিফারেন্সিয়েশন করা লাগে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন করলে ওই ডিফারেন্সিয়েশন মান 0 ধরে আমাকে ওই স্বাধীন চলকের মানটা বের করা লাগে। কি রকম? এফ যদি ম্যাক্স হইতে হয় তাহলে এটাকে আমরা জাস্ট এফ এর ডিফারেন্সিয়েশন বলতে পারি, ঠিক আছে। তোমরা যদি এখনো ডিফারেন্সিয়েশন না করে থাকো, আই গেস আমি যে চ্যাপ্টার করাচ্ছি অনেকের হয়তো ডিফারেন্সিয়েশন টাচ করা হয়ে গেছে, না জানলে সেটা আপাতত মনে রাখো। আমরা যদি এফটাকে ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে, এফটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, বা ধরো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো? হ্যাঁ, এম এর সাপেক্ষে। যেহেতু এমটা এখানে কি স্বাধীন চলক, ডিফারেন্সিয়েশন করলে দেখো তো কত পাওয়া যায়। আমরা তার আগে এখানে ছোট একটা কাজ করে নিই, এটাকে কত লেখা যায়, জি ইন্টু এম এম মাইনাস কত, এম স্কোয়ার ডিভাইড এটা। সো দেখো তো জি আর হচ্ছে ডি স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সবসময় কনস্ট্যান্টটাকে সবসময় সামনে নিয়ে আসতে হয়। তাহলে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে শুধুমাত্র কোনটা, এটাকে। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে জি ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাইতেছে এম মাইনাস 2m। ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাচ্ছে, m মাইনাস 2m। ওকে, সো অলরেডি আমার কাজ শেষ। আমরা যে কাজটা করতেছিলাম এই কাজ, যাদের ডিফারেন্সিয়েশন করা হয়নি জাস্ট এটা তুলে রাখো খাতার মধ্যে। ওকে, যখন ডিফারেন্সিয়েশন করে ফেলবো তখন, আমি ক্লাসের মধ্যে ওটাকে ইনক্লুড করতে চাচ্ছি না আপাতত, ক্লাস অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো এখন দেখো এই যে ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাইছি আমরা এখানে, যে df ডিভাইডেড বাই dm এর যে মানটা পাইছি, এই যে মানটা পেলাম, এই মানটার f max বের করার জন্য এই মানটাকে 0 ধরে আমাকে কি করতে হবে, আমাকে ওই স্বাধীন চলকের মানটা বের করতে হবে। তাহলে g ডিভাইডেড বাই g বাই d স্কয়ার m মাইনাস 2m, এটার মান কত হবে, 0। এখান থেকে আমাদের ওই m এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো এটা ওই পাশে গুণ দিলে কত হয়, m মাইনাস 2m ইকুয়াল টু কত, পুরো সংখ্যাটা ওই পাশে গুণ করলে কত, 0 হয়ে যাবে না। সেম ভাবে এখান থেকে m ইকুয়াল টু কত আসে ভাই, 2m। তো সেইখান থেকে আমরা m ইকুয়াল টু পাই m বাই 2। বাট তোমাকে চাইছে কি, এটা চাইছে, তোমাকে চাইছে m বাই m এর অনুপাত কত। তাহলে এটা m থাকবে, নিচে m থাকবে, এটা অনুপাত হবে কত, 2। এটাই হচ্ছে তোমার সেই অ্যান্সার। ওকে, সো আই গেস প্রবলেমটা বুঝতে পারছো। এখানে আমরা জাস্ট একটা ফাংশন বানায় ফেলছি। ফাংশন বানিয়ে কি করছি, ফাংশনের সর্বোচ্চ মান বের করতে বলছি। কেন? কারণ আমাকে বলছে
আমাকে বলছে এফ এর সর্বোচ্চ মান বের করতে, তাহলে আমি কি করছি, প্রথমে এফটাকে একটা ফাংশন বানাই ফেলছি। তো ফাংশনের সর্বোচ্চ মান কিভাবে বের করে ভাই? ফাংশনের সর্বোচ্চ মান বের করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করার পরে ওই ডিফারেন্সিয়েশনের মান 0 ধরে আমাকে সলভ করতে হবে, ঠিক আছে? তো যেই জিনিসটার বড় মান বের করতে বলছে ওটাকে আমরা কি করছি, প্রথমে ডিফারেন্সিয়েশন করছি, তার যে ভ্যালুটা বের হয়েছে ওই ভ্যালুর মান 0 ধরে আমাকে প্রথমে স্বাধীন চলকের মানটা বের করতে হয়। বের করে হচ্ছে ওই স্বাধীন চলকের যে মানটা বের হয়েছে না, ওই মানটাই তোমাকে ওখানে ইনপুট করা লাগবে, ঠিক আছে? তো এর এতটুকু মনে রাখলে হবে। এখানে তো আমাকে বলা নেই সর্বোচ্চ মান কত হবে, সেটা যদি বলতো তাহলে কি করতাম জানো, এই যে এম এর যে মানটা আসছে না, সেটা এখানে এই যে জি, এই এম এর মানটা এখানে বসায় দিতাম, তখন আবার এফ এর মানটাও তুমি পাই যেতাম। এম এর মানটা এখানে বসলে এফ এর মানটাও কি পাই যেতাম। বাট এখানে আমাকে বলে নাই, আমাকে জাস্ট ওই সর্বোচ্চ হওয়ার জন্য এম বাই এম এর অনুপাত বের করতে বলছে। তাহলে একটা ফাংশনের সর্বোচ্চ বের করার জন্য প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হয়, এটা হচ্ছে সেই ভ্যালুটা। ডিফারেন্সিয়েশন করার পরে আমরা কি করছি, ডিফারেন্সিয়েশন করার পরে ওইটার হচ্ছে 0 ধরে, ওটাকে 0 ধরে হচ্ছে আমরা স্বাধীন চলকের মানটা বের করতে গেছি, তখন দেখছি এম বাই এম এর অনুপাতটা এখান থেকে বের হয়ে যায়। ওকে, তো আমাদের এই টপিকটা শেষ। আমাদের এই ফার্স্ট লেকচারের লাস্ট টপিক সেটা হচ্ছে কেপলারের সূত্র। খুব ইম্পর্টেন্ট জিনিসটা, আমরা এটা এখান থেকে শেষ করব। তো কেপলারের সূত্র, কেপলার কি করছে, যে সৌরজগতে গ্রহগুলো কিভাবে তোমার আবর্তন করে তার উপর ভিত্তি করে 3টা সূত্র দিচ্ছে। 3টা সূত্র থেকে প্রচুর এমসিকিউ আসে। কেপলারের সূত্র থেকে প্রায় 30টা না 40টা মতো কোশ্চেন আসে লাস্ট তোমার 5 বছরে। সো এটা আমরা একটু ভালোভাবে পড়লে এখান থেকে আমি এগুলো অ্যান্সার করতে পারবো। সো কেপলারের প্রথম সূত্র দিকে একটু খেয়াল করি। কেপলারের প্রথম সূত্র বলছে যে আমাদের সৌরজগতে যতগুলো গ্রহ আছে সবগুলাই সূর্যকে উপবৃত্তাকার মানে একটা ফোকাসে রেখে, সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। কেমন ব্যাপারটা? একদম সিম্পল অ্যাজ দ্যাট। তোমাদের উপবৃত্তাকার মানে উপবৃত্ত তোমরা চিনো কিনা? ডিম চিনো না? ডিমটা একটা উপবৃত্ত আর কি। এই উপবৃত্তের বৃত্তের একটা কেন্দ্র থাকে, বাট উপবৃত্তের জন্য ওটাকে কেন্দ্র বলে না, ওটাকে ফোকাস বলে। দুইটা ফোকাস থাকে বা এটার একটা নাম আছে, এটাকে বলে উপকেন্দ্র, ঠিক আছে? এটার নাম কি হয়? এটার নাম হচ্ছে, এটাকে আমরা ফোকাস না বলি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা উপকেন্দ্র বলি। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে উপকেন্দ্র, বা ইংলিশে বলে এটাকে ফোকাস। তাহলে কি বলছে, যে প্রতিটি গ্রহই সূর্যকে একটা ফোকাসে রেখে পৃথিবী মানে হলো গ্রহগুলো আবর্তন করতে থাকে। তাহলে ফোকাস কয়টা? দুইটা না? তাহলে সূর্য কি দুই জায়গায় থাকবে? সূর্য তো একটা, তাহলে যে কোনো একটা ফোকাসে থাকবে সূর্য, থাকবে যে কোনো একটা ফোকাসে, যে কোনো একটা ফোকাসে সূর্য থাকবে। ধরো এইখানে আছে সূর্য, একটু কালার করে দিলাম, এখানে কি আছে? সূর্য আছে। আর এই সূর্যকে কেন্দ্র করে এখানে কি গ্রহগুলো ঘুরতে থাকবে, ছোট একটা গ্রহ, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে উপবৃত্তের ফোকাস ছিল দুইটা ফোকাসে, একটা ফোকাসে সূর্য আছে এন্ড কক্ষপথে কি উপগ্রহগুলো ঘুরতেছে। এটাই হচ্ছে প্রথম সূত্র। এটার একটা নাম আছে ভাই, এটা মনে রাখবা। এটাকে বলে কক্ষপথের সূত্র। 1 নম্বর সূত্রটাকে কি বলে? কক্ষপথের সূত্র। কেন কক্ষপথের সূত্র বলা হয়? কারণ এটা থেকে তুমি কক্ষপথের একটা আইডিয়া পাইছো, যে প্রতিটি গ্রহই সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। আই থিঙ্ক ব্যাপারটা তোমরা ক্লিয়ার হইতে পারছো ফুললি। ওকে, এবার আসো, এবার আমাদের টার্গেট হচ্ছে দ্বিতীয় সূত্রটা পড়ো। দ্বিতীয় সূত্রটা খুবই মজার একটা জিনিস, যে এটা পড়ার জন্য আমাদের সিম্পলি যেটা জানা লাগবে সেটা হচ্ছে, একটু আগে যেটা জেনে আসছি, যে তোমরা যে আসলে আমাদের গ্রহগুলো কোন পথে ঘুরতে থাকে বলো? উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। উপবৃত্তাকার মানে একটা ডিম। ওকে, এটা থেকে প্রতি বছরই কিন্তু কোশ্চেন আসে এমসিকিউ, একটু ভালোভাবে বুঝবা। তাহলে একটা উপবৃত্তের কয়টা ফোকাস থাকে ভাই? দুইটা। এই একটা ফোকাস, এই একটা ফোকাস। ওকে, তাহলে যে কোনো একটার মধ্যে কে থাকে ভাই? যে কোনো একটার মধ্যে থাকে সূর্য, যে কোনো একটার মধ্যে সূর্য, আর এটার মধ্যে কক্ষপথের মধ্যে ইয়াটা ঘুরতে থাকে। ওকে, তাহলে এটা হলো ধরো সূর্য, এটা সেই সূর্য, এটা আরেকটা উপকেন্দ্র বা ফোকাস, আর এটা হচ্ছে সেই যে কোনো একটা উপগ্রহ।
8টার মধ্যে বা 9টার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। এখন 2 নম্বর ফর্মুলাতে মানে 2 নম্বর সূত্রতে বলছে গ্রহ এবং সূর্যের যে সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে দেখো তো ওদের মধ্যে কি একটা কানেকশন তৈরি করা যায় না? বলছে গ্রহ এবং সূর্যের যে সংযোজক রেখা, এখানে একটা সংযোজক রেখা আঁকতে পারছি কিনা দেখো, আঁকতে পারছি। তাহলে চিন্তা করো, বলছে সমান সময়ে, তার মানে একটা সময় পরে গ্রহটা কি এখানে থাকবে? একটা সময় গ্রহটা কোথায় চলে আসবে? একটা সময় গ্রহটা কিন্তু এখানে চলে আসবে, আসবে না? তখন কি হয়েছে দেখো তো, সে একটা পথ অতিক্রম করছে এবং সে কিন্তু সূর্যের সংযোজক রেখার সাথে একটা ক্ষেত্রফল তৈরি করছে। বুঝতে পারতেছে কিনা? তার মানে যদি আমি চিন্তা করি যে এখানে ধরো টি ওয়ান সময় সে এতটুকু আসছে, এন্ড এখানে একটা এরিয়া তৈরি করছে না? দেখো তো এখানে একটা কি, এখানে একটা এরিয়া তৈরি করছে না? করছে কিনা? ওকে, তো বলছে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে টি ওয়ান ধরো আমি বললাম ভাইয়া টি ওয়ান এর মান কত? টি ওয়ান এর মান হচ্ছে ধরো যে কোনো একটা কিছু ধরো টি ওয়ান হচ্ছে 10 মিনিট। তাহলে 10 মিনিটে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে যে ক্ষেত্রফলটা তৈরি করছে সেম ভাবে আবার ধরো টি2, আবার ধরো কি টি2 হচ্ছে কত? 10 মিনিট। সমান সময় বলছে না, তাহলে দুইটা সমান সময় নিলাম। তাহলে কি সে আবার কি করবে? এখান থেকে আর একটু আগে গেছে না? আগাইছে কিনা? আর একটু আগাইছে না? আর একটু আগে গেছে। দেখো তো দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে কিনা। যেহেতু ক্ষেত্রফল সমান বানাইতে হবে, তো সূর্যের কাছে যখন আসবে তখন কিন্তু তার ক্ষেত্রফল কিন্তু ছোট হয়ে যায়। কারণ দেখো এখানে যে ডিস্টেন্সটা আছে, আমি যদি এখানে সেম ডিস্টেন্সটা নিতাম, তুমি প্র্যাকটিক্যালি বলো এটার এরিয়া আর এটার এরিয়া কি কখনো সমান হইতো? না। এটা যেহেতু ডিস্টেন্সটা অনেক বড়, এটা একটু চিকন হইলো এটা এরিয়া কিন্তু বড় হয়ে যায়। বাট এটার কিন্তু ডিস্টেন্স দেখো, ডিস্টেন্স গুলো খুব কাছাকাছি, মানে সূর্যের কাছাকাছি চলে আসছে। তখন এরিয়া যদি সমান বানাইতে হয়, তখন কিন্তু এই পথটা বেশি অতিক্রম করা লাগবে। তার মানে একটা জিনিস খেয়াল খেয়াল করছো কিনা, 10 মিনিট, প্রথম যে 10 মিনিট দৌড়েছে ওর স্পিড যতটুকু ছিল, পরে 10 মিনিট ওর স্পিড কিন্তু বাড়ায় দিতে হয়েছে। কেন? কারণ এই যে এরিয়াটা যে তৈরি করছে, এরিয়া যে তৈরি করতেছে, এই এরিয়াটা কি সমান হওয়া দরকার হয়। এটা প্রথমে তিনি অবজারভেশন করছেন, অবজারভেশন করে তিনি দেখলেন যে মানে গ্রহগুলো যখন সূর্যের কাছাকাছি চলে আসে, কাছাকাছি কখন আসে, যেহেতু দুইটা ফোকাস, যে ফোকাসে সূর্য আছে ওর কাছাকাছি চলে আসলে গ্রহগুলোর স্পিড বেড়ে যায়। স্পিডটা কেন বাড়ে ওটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে স্পিডটা বেড়ে যায়, এটা হচ্ছে তোমার মহাকর্ষ বল আকর্ষণের কারণে হয় আর কি। তো স্পিডটা যখন বেড়ে যায় তখন একটা জিনিস মেনটেন করে তারা, সেটা হচ্ছে এই যে ক্ষেত্রফলটা তৈরি করে, ক্ষেত্রফলটা সমান হইতে হয়। আর যখন এই দুইটা ক্ষেত্রফল সমান হইতে হবে, তখন দেখা গেছে দূরে থাকলে ডিস্টেন্স কম, কাছে থাকলে ডিস্টেন্সটা বাড়ায় দিতে হয়, যাতে এরিয়াটা কি আগেরটা সমান করতে পারে। ঠিক আছে, এই জিনিসটাই বলছে। এন্ড এটাকে বলে, এটার একটা নাম আছে, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র, এটাকে বলে ক্ষেত্রফলের সূত্র। এটা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, ক্ষেত্রফলের সূত্র কোনটা ছিল, কয় নাম্বার সূত্রকে ক্ষেত্রফলের সূত্র বলে। ঠিক আছে, কে দিছে, কেপলার দিছে না কে দিছে, এগুলা সব জিনিস একদম এখান থেকে ক্লিয়ার করে নিবা। ওকে, সো এটা ছিল আমাদের এই তো কাহিনী। আই থিঙ্ক এই স্লাইডে তোমাদের কোনো প্রবলেম নাই, এখানে যতগুলো জিনিস আসতে পারে সবগুলো আমি এখানে মার্ক করে দিছি। এবার আসো তৃতীয় সূত্র। তো তৃতীয় সূত্রতে ভাই বলছে কি, যে তৃতীয় সূত্র হচ্ছে যে সূর্যের পাশে ঘূর্ণায়মান গ্রহর, সূর্যের চারপাশে ঘূর্ণায়মান গ্রহর, মানে সূর্যের চারপাশে যে ঘূর্ণায়মান গ্রহগুলো আছে তারা তো একটা আবর্তন করতেছে না, মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, তাদের একটা আবর্তন কাল আছে না? আবর্তন কাল মানে একবার ঘুরতে যে সময়টা লাগে। ঘূর্ণায়মান গ্রহগুলোর আবর্তন কালে বর্গ তার অর্ধপরাক্ষের ঘনফলের, তার অর্ধ পরাক্ষের, এই ওয়ার্ডটা বুঝতে না পারো বাট আমি একবারে ক্লিয়ারলি বুঝিয়ে দিব, সো প্রবলেম হবে না। আবর্তনকালের বর্গ তার অর্ধপরাক্ষের
ঘনফলের সমানুপাতিক, ঘনফলের সমানুপাতিক মানে কি? মানে সূর্যের চারপাশে গ্রহগুলো যে ঘুরতেছে, একবার ঘুরতে যে সময় লাগে সেটাকে আবর্তনকাল বলে। এটা নিয়ে তোমাদের তো আইডিয়া আছে, আর না জানলে এটা জাস্ট মনে রাখবা যে ভাইয়া যখন কোনো একটা কিছু ঘুরে তখন একবার ঘুরতে যে সময়টা লাগে ওটাকে তার আবর্তনকাল বলে, বা ইংলিশে বলে টাইম পিরিয়ড। ওকে, ইংলিশে কি বলা হয়? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড তোমরা হচ্ছে তরঙ্গতে পড়ছো, তারপরে হচ্ছে তোমরা পর্যাবৃত্ত গতিতে পড়ছো। এখন দেখো তার অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এখন অর্ধপরাক্ষ বোঝার জন্য আবার তোমাকে কি করতে হবে? একটা উপবৃত্ত আঁকতে হবে, একটা ডিম আঁকতে হবে। ঠিক আছে, একটা ডিম আঁকতে হবে। এই ডিমের হচ্ছে দুইটা ফোকাস হয়, এই একটা ফোকাস, এই একটা ফোকাস, দুইটা ফোকাস হয়। এন্ড এটার দুইটা অ্যাক্সিস থাকে, একটা মেজর একটা মাইনর। দুইটা অ্যাক্সিস কিভাবে হয়? একটা হয় অনেক বড়, এই একটা, এটাকে মেজর অ্যাক্সিস বলে। এই বরাবর একটা হয়, এটাকে মাইনর অ্যাক্সিস বলে। ওকে, এখন অর্ধপরাক্ষ কোনটা? এটার নাম হচ্ছে, এটা একটা নাম আছে, এটাকে বলে মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস, এই মেজর অ্যাক্সিসের যে অর্ধেক সেটাই হচ্ছে আমাদের অর্ধপরাক্ষ। মেজর অ্যাক্সিসের অর্ধেক কতটুকু হয় ভাই? এতটুকু না? এটাকেই বলে, এটার নামই হচ্ছে, এটাকে বলে, এটাকে আমরা বলতে পারি অর্ধ। এবার বোঝা গেছে অর্ধপরাক্ষ কি? যে আমার উপবৃত্তের দুইটা মেজর অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে মানে দুইটা অ্যাক্সিস থাকে, একটা মেজর অ্যাক্সিস আর এটাকে বলে মাইনর অ্যাক্সিস। মাইনরটা কোনটা? মাইনরটা তোমরা বুঝতে পারতেছো, মাইনর কোনটা হবে? মাইনর হচ্ছে এই যেটা, এটা হচ্ছে মাইনর। লিখে দেই, এটা হচ্ছে তোমার মাইনর অ্যাক্সিস, মানে সবচেয়ে ছোট অ্যাক্সিসটা। আর মেজর অ্যাক্সিস কোনটা? এটা মেজর অ্যাক্সিসের যে অর্ধেক সেটাকে কি বলে? অর্ধপরাক্ষ। অর্ধপরাক্ষের কি হবে? ঘনফলের সমানুপাতিক হবে। তাহলে ফর্মুলাটা এরকম হয় না যে তার যে টাইম পিরিয়ডটা হবে সেটা হবে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। 8 দ্বারা প্রকাশ করছি, এটাকে কি দিয়ে প্রকাশ করলাম? 8 দিয়ে। ঠিক আছে, তো এটা থেকে একটা ফর্মুলা ডিরাইভ করা যায় কিভাবে? বা আমি যদি লিখি যে t2 সমানুপাতিক হচ্ছে k, মানে টি স্কয়ার ইকুয়াল টু কে আর কিউব। এখান থেকে বলা যায় যে t1 স্কয়ার ইকুয়াল টু কত? k r1 কিউব। এখান থেকে বলা যায় যে t2 স্কয়ার ইকুয়াল টু k r2। এটা যদি তোমার 1 নম্বর হয়, এটা যদি তোমার 2 নম্বর হয়, তাহলে 2 ভাগ 1 যদি আমি করি তাহলে এখান থেকে দেখা লাগে t2 স্কয়ার ডিভাইডেড বাই t1 স্কয়ার। t2 স্কয়ার কে t1 স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এখান থেকে দেখো আমরা যদি ভাগ করে দিই তাহলে কি পাওয়া যায়? উপরে কি থাকবে? কে কে কাটা যাবে, r2 কিউব ডিভাইডেড বাই r1 কিউব। ওকে, এটা দিয়ে কিন্তু প্রচুর, মানে এই যে শুধুমাত্র এই টপিকটা থেকে প্রচুর এমসিকিউ আসে, প্রচুর। মানে এই যে এটা এটা কিন্তু একটা নাম। এবার এই টপিক থেকে আমরা দুইটা এমসিকিউ সলভ করব। সো দেখো এখানে বলা আছে সূর্য থেকে একটি গ্রহের গড় দূরত্ব আর। সো গড় দূরত্বটাই আসলে অর্ধপরাক্ষ, এবং গ্রহের পর্যায়কাল টি হলে কেপলারের তৃতীয় সূত্রটা কি? সো কেপলারের তৃতীয় সূত্র এটা না, টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ঘুরে পেঁচে অনেক ভাবে আসে, এখানে এটা থেকে ম্যাথও আসে প্রায়। যেমন এখানে বলছে কেপলারের দ্বিতীয় সূত্র থেকে কোন ভৌত রাশি নিত্যতা থেকে প্রমাণ করা যায়। কেপলারের যে দ্বিতীয় সূত্রটা আমরা দেখছিলাম, আমাদের মনে আছে কিনা দেখো, যে কেপলারের যে দ্বিতীয় সূত্র একটু খেয়াল করি। সো কেপলারের দ্বিতীয় সূত্রতে কিন্তু বলছিলাম যে তোমাকে যখন সূর্য থেকে গ্রহের ডিস্টেন্স বেশি থাকে তখন তার বেগটা কম থাকে, বাট যখন কাছাকাছি চলে আসে বেগটাকে বাড়ায় দিতে হয় ক্ষেত্রফল মেনটেন করার জন্য। মানে আর যখন কমায় দিতে হয় তখন তার বেগটা বেড়ে যায়, বা কৌণিক বেগটা কিন্তু তখন বেড়ে যায়। ঠিক আছে, সো এই যে বেগটা বেড়ে যাচ্ছে এটাকে বলে ভাই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। মানে কি, বাহ্যিক যখন কোনো টর্ক প্রয়োগ না করবা তখন ব্যাসার্ধ কমায় দিলে তখন তোমার কি বেগটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি বেগটা বেড়ে গেছে না, যখন ব্যাসার্ধ কমায় দিচ্ছে বেগটা বেড়ে গেছে। সো এই প্রসেসটাকে বলে কি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে এটা কোন ইয়ার মধ্যে হবে? যে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। ওকে, এন্ড এখান থেকে আমি চাইলে তোমাকে আরেকটা এমসিকিউ বানিয়ে দিতে পারি। ধরো যে এটাও পরীক্ষায় প্রায় আসে, কিরকম? যে কোনো একটা গ্রহের ধরো r1 দেওয়া আছে, r1 ধরো কত দেওয়া আছে? 5 × 10⁻, ধরো
11 মিটার। আবার ধরো যে R2 দেওয়া আছে, R2 হচ্ছে ধরো 6 ইন্টু 10⁻11 মিটার। এখন তোমাকে কোয়েশ্চেন বলছে এটার জন্য, মানে এটা হলো 1 নম্বর গ্রহ, বুঝছো? এটা হচ্ছে 1 নম্বর গ্রহ, এটা হচ্ছে 2 নম্বর গ্রহ। এটার জন্য আমার পর্যায়কাল দেওয়া আছে, পর্যায়কাল, পর্যায়কাল বলবো না, এটাকে বলবো, সরি, এটাকে আমরা বলবো আবর্তনকাল। এটার আবর্তনকাল হচ্ছে আবর্তনকাল, ধরো এটা পৃথিবী, হ্যাঁ, তো পৃথিবীর আবর্তনকাল 365। তাহলে বলছে এটার আবর্তনকাল কত? তো আমরা তো জানি ভাই, আমরা একটা সূত্র এখান থেকে বানাইছিলাম, সেটা হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 স্কয়ার ইকুয়াল টু R2 কিউব ডিভাইডেড বাই R1 কিউব, তাই না? এখান থেকে দেখো তোমাকে R1 R2 দেওয়া আছে, T1 ও দেওয়া আছে, মানে 1 নম্বর গ্রহের হচ্ছে তোমার অর্ধবরক্ষ বলো বা ব্যাসার্ধ বলো, ওইটার সাথে তার পর্যায়কাল দেওয়া আছে। 2 নম্বর গ্রহের তোমার ব্যাসার্ধ দেওয়া আছে বা অর্ধবরক্ষ দেওয়া আছে, আবর্তনকাল বা আবর্তনকাল বের করতে বলছে। তাহলে আমরা T2 কিভাবে বের করব? T2 ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1, এটা লেখা যায়। সো এখান থেকে মানটা বসায় দিলে কিন্তু তোমার এখান থেকে অ্যাকচুয়ালি ভ্যালুটা বের হয়ে যাবে। ক্যালকুলেশন করে বলি, দেখো তাহলে কত আসে। R2 মান আছে 6 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻11। ব্র্যাকেট হবে কিউ এন্ড ইন্টু হবে T1 স্কয়ার, মানে 365 স্কয়ার। এন্ড ওটাকে রুট ওভার করতে হবে। অলমোস্ট কত? 479.804 ডেজ। বুঝা গেছে? দেখো আমরা 1 নম্বরের জন্য কি 2 নম্বরের জন্য কি ব্যাসার্ধটা একটু বাড়ায় দিছি না? সো ব্যাসার্ধ যেহেতু একটু বাড়াইছি বা অর্ধবর্গ যেহেতু একটু বাড়াইছি, তাহলে টাইম মানে তার পর্যায়কাল বলো বা আবর্তনকাল এটা কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ। সো এটাই এইটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। সো আবর্তনকাল বলো অথবা পর্যায়কাল বলো, সেম, ওকে। আবর্তনকাল যা, পর্যায়কাল তাই। তাহলে এইভাবে যদি আমাদের দেওয়া থাকে, আমরা কিন্তু চাইলে একটা গ্রহের সাপেক্ষে অন্য গ্রহের আবর্তনকাল বা পর্যায়কাল বা একবার ঘুরতে কতটুক সময় লাগবে এই টাইমটা বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে দিবে। এটা আমাদের ফার্স্ট লেকচার ছিল। সেকেন্ড লেকচারে আমরা অভিকর্ষ ত্বরণ শেষ করব, পার্ট 1, মানে পৃথিবীর এইচ উচ্চতায় এবং পৃথিবীর এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ মান কিভাবে বের করতে হয়।